তবু ভালো, মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। কোন কাজের কথা বলছেন মহারাজ? এই মশা মারা? কেন কেন, এটা কোনো কাজ নয় বুঝি? কি আর করব মহারাজ, রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। তাই নাকি মন্ত্রী? বলো দেখি, কি রাজকার্য করছো তুমি? কেন মহারাজ, এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আছো? তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। মহারাজ যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে এবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে কি মহারাজ মন্ত্রী মশাইয়ের কোনো বুদ্ধি নেই? না না, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এ কথা সত্যি। গোপালের উপস্থিত বুদ্ধি মাঝে মাঝেই আমাকে খুব মুগ্ধ করে। ওমা, তা বলে একেবারে রাজা? রাজা না ছাই, বেটা একটা খাস্তা গজা। গজা হোক বা খাজা, তুমি গোপালের নখের যোগ্য নও। না, আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে দাবড়ে চুপড়ি চাপা দিয়ে দিয়েছে। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে নিজেকে খুব চালাক? ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই? ও কি সব থেকে চালাক? আজ যেন তোমায় একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো লাগবে না তো কি সব সময় ওই রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে? না না, মানে কাকে নিয়ে তোমার চিন্তা সেটা যদি জানা যেত। তাহলে তুমি কি তার কানটা ধরে হিড় হিড় করে টেনে আনতে? এই রে, আবার টানাটানি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই টেনেই আনতে হবে। গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, শুনে শুনে তো কানে তালা পড়ে গেল। তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে। একটু? আমার থেকেও যেন গোপালকে নিয়েই বেশি চর্চা হচ্ছে। তা ভালো কাজ করলে নাম তো হবেই বলো। মহারাজও দেখছি আজকাল যেন গোপাল বলতে অজ্ঞান। তবে কি মহারাজকে বলে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব? আমার মাথা আর তোমার মুন্ডু করবে। হ্যাঁ, না মানে সেটা আবার কি? জানি তো, গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব হয়ে যাবে। এই শোনো, আমি যদি চাই তাহলে গোপালকে এক চুটকিতে চুপটি করে দিতে পারি। মুখে বড় বড় বাদ না দিয়ে কাজে করে দেখাও দেখি। বেশ, তাহলে দেখো আমি যা করার করব। তাহলে তো ল্যাটা চুকেই গেল। গোপালকে কি করে জব্দ করব সেটা দেখো। ও মা, রানীমা, কতদিন পরে দেখলাম আপনাকে, প্রাণটা যেন জড়িয়ে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোনো তুলনাই হয় না। সত্যি, প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবেই তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন। কিন্তু যাই বলুন আর তাই বলুন, রাজ্যে গোপালের খ্যাতি যেন মহারাজের থেকেও বেশি রানীমা। না না, গোপালের বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। সে হতে পারে, কিন্তু মহারাজ তো কিছু কম নন। শুধু গোপালেরই কেন নাম হবে? হ্যাঁ হ্যাঁ, তা বটে, তাই বা হবে কেন? সেই কথাই তো বলছি রানীমা। মহারাজ থাকতে গোপাল শুধু নাম কিনবে কেন? কিন্তু গোপালের বুদ্ধির তো প্রশংসা করতেই হবে। কি আর এমন বুদ্ধি আছে গোপালে? দেখি, বুদ্ধি যদি থাকে তবে প্রমাণ করে দেখা। এটা তুমি বেশ বলেছ। আমি আজ রাতেই মহারাজকে বলছি, তারপর দেখছি গোপালের বুদ্ধির দৌড় কত দূর। আজ যেন মহারাজকে কেমন মনমরা লাগছে। হ্যাঁ, কেমন যেন ওই মন আছে কিন্তু নেই, মানে থেকেও যেন নেই। মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুমটুম হয়নি। কি করে ঘুম হবে? মহারানী এমন এক বায়না ধরেছে যে না পারি ঘুমোতে,
আর না পারি জেগে থাকতে। মনে হচ্ছে গিন্নি বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে। রানী এমন একজন লোক দেখতে চায় যার একই অঙ্গে নাকি অনেক রূপ। সে তো আপনি মহারাজ। তাই নাকি? না না, আরে তাহলে তো ল্যাঠা চুকেই যেত। হ্যাঁ হ্যাঁ, আর একটু ভেবে বলো গোপাল। আপনি থাকতে আমরা আর কি ভাববো মন্ত্রী মশাই? আমি আর কি ভাববো আর কি বা বলবো? হ্যাঁ, তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না। এই এর কি মস্করা হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না, মানে সবাই, মানে কেউই বলতে পারবে না। উমা, মন্ত্রীমশাই কেমন খাবি খাচ্ছেন। কিং কর্তব্যং না জানন্তি। থাক থাক, তোমায় আর অঙ্গং করে সুর টানতে হবে না। টানবো না? তাহলে কি করবো মহারাজ? যা টানাটানি করার তো গোপালই করবে মহারাজ। গোপাল করবে? কেন মহারাজ, গোপাল যখন বুদ্ধির রাজা তখন ওই না হয় এমন লোক এনে দেখাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি মন্দ বলনি। মনে হচ্ছে বেশ পরিকল্পনা করেই আমাকে নিয়ে টানাটানি হচ্ছে। বেশ, তাহলে গোপাল তুমি না হয় ওই রকম একজন জোগাড় করে দেখাও দেখি। ওরে বাবা, এ তো কাজ নয়, যেন মাথায় বাজ পড়লো। কেন দাও, মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? 1 সপ্তাহ, তার মধ্যেই আমার ওই লোক চাই, না হলে গোপাল আমি কিন্তু তোমায় ছাড়বো না। বোঝো ঠেলা, মেঘ না চাইতেই বজ্রপাত। প্রণাম মহারাজ। ও, তুমি এসে গেছো গোপাল, তার মানে তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছো। হ্যাঁ, এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব, তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ। ছোট প্রশ্ন? বেশ বেশ, কি প্রশ্ন বলো দেখি। আমি বেশ বুঝতে পারছি এমন প্রশ্ন মহারানীর মাথায় এমনি এমনি আসেনি, তাই সেই আসল মাথাটা কার সেটা যদি বলেন মহারাজ। না মানে তুমি বলেই বলছি, প্রশ্নটা আসলে করেছি মন্ত্রীর গিন্নি। ও তাই বলুন। বেশ, তাহলে ওরকম একজন লোক আমি একেবারে হাতে গরম করে দেখাবো মহারাজ। বলো কি, ধরে না হলে বেঁধে আনবি? না না, ধরবেন না বাঁধবেন সে তো আপনারও ব্যাপার। আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই মহান ব্যক্তিকে। বেশ, তাহলে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেরি না করে আজ থেকেই শুরু করে দেব। গোপাল, আরে আরে এটা কোথায় আনলে? এটা তো মন্ত্রীর বাড়ি। মহারানী যে লোক দেখতে চান তিনি তো মন্ত্রীমশাই স্বয়ং। মন্ত্রীমশাইয়ের একসঙ্গে অনেক রূপ? সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানীমা। ও গিন্নি, আরে কি হলো কি? কি আর হবে, আমার যা পোড়া কপাল। হ্যাঁ, সে কি? কে আবার তোমার কপাল পোড়ালো? কে কপাল পোড়ালো যেন কিচ্ছু জানে না। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো তো, দেবো বলেছি যখন ঠিক দেবো। দেবে দেবে করে এই কাঁচকলা দিয়েছো। আহা, অত চটলে হবে? না না, চটবো না তো, হাত পা ছুড়ে নৃত্য করবো বলো। না মানে এই বয়সে নাচ গান সেটা কি খুব ভালো হবে? হবে, ভালোই হবে। আমি মরে গেলে ভালোই হবে বলো। ব্যাস, এবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি, আমি না তুমি? আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? এই তো আমি তোমার হাত পা টিপে দিচ্ছি, দেখবে কেমন সুরসুর করে ঘুম চলে আসবে। আর যদি না আসে? তাহলে আমি ঘুম পাড়ানি গান গাইবো। বেশ,
তাহলে তাই একটা গাও দেখি। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। কি দৃশ্য দেখালে গোপাল! মন্ত্রী কিনা শেষে ঘুম পাড়ানি? না না, এ তো সবে শুরু। তার মানে এই কি বলতে চাইছো বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের এই তো সবে একটা রূপ দেখলেন, এখনো কত রূপ দেখা বাকি আছে। বেশ বেশ, দেখাও তাহলে। আর কি কি রূপ দেখাবে দেখাও। না না না, মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রী গিন্নি নিজের খোঁড়া ফাঁদে নিচেই পড়বে। আমাদের কেন ডেকে পাঠালেন? মহারাজের কাছে ধরে নিয়ে গিয়ে আমাদের পেড়ে ফেলবেন না তো? না না, জীবনে তো একটা ভালো কাজ করলি না, এবার তাই তোদের ভালো কাজ করার একটা সুযোগ দিচ্ছি, বুঝলি? সে আবার কেমন কাজ? না না, ওইসব ভালো কাজ আমরা করতে পারবো না। আহা, ঘাবড়াচ্ছিস কেন? কি করতে হবে আমি তোদের জলের মতো সহজ করে বলে দিচ্ছি, শোন। এবার কেমন কাজ করিস দেখি, তাহলে কাজ হয়ে গেলেই গরম গরম ধরিয়ে দেবো একেবারে। ওরা নিজেদের কাজ করুক, এদিকে আমিও আমার মতো ঘুঁটি সাজাই। আজ নাকি ভোলা ওই ঘিয়ে ভাজা টাটকা পান্তুয়া বানিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে নলেন গুড়ের কাঁচা গোল্লাও আছে। ও কি বলছিস রে? শুনেই তো জিভটা কেমন সরসর করতে শুরু করলো। তাহলে কোনটা খাবেন মন্ত্রী মশাই? হ্যাঁ, পান্তুয়া না ওই কাঁচা গোল্লা? এটা ওটা নয়, বল সবটা। দেখ না, ওই পান্তুয়া হবে আর কাঁচাগোল্লাও হবে। সব কিনবেন? মানে ওতে তো অনেক টাকা লাগবে। আহা, টাকা নিয়ে ভাবছিস কেন? শুধু পাকা মাথার কাজ দেখ। না 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 না, মানে ওই আপনি যা কঞ্জুস, তাই বলছিলাম আর কি। ওই ধুর, তোরা কি খেপে গেছিস? ওসব কিনতে আবার আমার টাকা লাগে নাকি? তার মানে বিনা পয়সায়? তবে নয় তো কি, দেখ না, টাকা ছাড়াই সব কেমন ফাঁকা করে দিই। আরে মন্ত্রী মশাই, বলুন বলুন কি দেবো বলুন। আচ্ছা, ওই কাঁচাগোল্লা বানিয়েছো দেখছি। হ্যাঁ, একেবারে টাটকা। ওই খান কতক দেবো নাকি? হ্যাঁ না, মানে সবই কাঁচা, পাকা গোল্লা নেই। পাকা গোল্লা? সে আবার কি? হ্যাঁ, আমি কেন, ওই আমার 14 পুরুষও ওই রকম মিষ্টি বানায়নি। বটে, তা গোল্লাগুলো ছানার না ময়দার? এ কি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, খাঁটি ছানার। হ্যাঁ হ্যাঁ, খাঁটি ছানার। আচ্ছা, তাহলে আমায় বলতো, ওই ছানা গরুর দুধের না মোষের দুধের? এই রে, সেটা তো ঠিক জানি না। আমায় ছানা যোগান দিয়ে যায় আর আমি সেটা দিয়ে মিষ্টি বানাই, ব্যাস। না না, জানি না বললে তো হবে না। এসব না জেনেই তুমি কাঁচাগোল্লা বিক্রি করতে বসেছো। আর এটা যদি 5 জন জানতে পারে, তাহলে তো মহা কেলেঙ্কারি হবে। তবে মন্ত্রী হয়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না। না 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 না, কেউ জানবে না, কেউ জানবে না। আপনিও আর কাউকে জানাবেন না মন্ত্রী মশাই। তাই বললে হয়? মহারাজের কানে যদি কোনোভাবে কথাটা যায়, তাহলে যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বেশ, আমি না হয় ওই কাঁচা গোল্লা, না মানে ওই শুধু গোল্লা নয়, সঙ্গে ওই পান্তুয়া, রাজভোগ, দরবেশ সব দিয়ে দেবো। হ্যাঁ, সব দিয়ে দেবো। আপনি ওই দয়া করে ওই চুপ করুন। হ্যাঁ, ও, এত করে বললে আর না করা যায়? বেশ, দিয়ে দে সব।
মন্ত্রী মশাইয়ের কুচির কাজ কেমন দেখছেন মহারাজ? মন্ত্রীর এই গুণটা তো জানতাম না। মন্ত্রীমশাই সব কি শুরু করেছেন? বেমালুম বোকা বানিয়ে মিষ্টি হাতিয়ে নিল। এই হলো মন্ত্রী মশাইয়ের আর এক রূপ। আরো দেখবেন, আর একটু সবুর করুন। মহারাজের চোখে কি করে ঘুম আসবে সেটা বলো দেখি। ওই তো ওই আয় ঘুম বলে কয়েকবার ডাকলেই না চলে আসবে। আমার তো ওভাবেই আসে। এই যে না একেবারে মুড়ির মোয়া, ডাকলেই চলে আসবে। ও মা, মোয়া দিয়ে আবার ঘুম পাড়ানো যায় নাকি? আমার মনে হয় মাথায় একটু তেল জল দিলেই ঘুম চলে আসবে। কচু পোড়া আসবে। তাহলে উপায়টা কি সেটা আপনিই বলুন। উপায় আবার কি? কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর কয়েকটা আমলকি বেটে তার মধ্যে সামান্য বিছুটি পাতা দিয়ে দিলেই। না না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, একসঙ্গে গুলে নিয়ে যদি মহারাজকে দিন 15 খাওয়াতে পারা যায়। বাবা, 15 দিন? তাহলে তো বলো হরি হরি বল। এই কি হচ্ছে কি? না মানে তাহলেই তো ওই হরি 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 বর্ষা, ঈশ্বরী বর্ষা। আমিও তো সেটাই চাই। মহারাজ লম্বা ঘুম ঘুমাবেন আর আমি রাজ্য শাসন করব। ওরে বেটা, তলে তলে এই সব ষড়যন্ত্র হচ্ছে। উমা, মহারাজকে মেরে ফেলার চক্রান্ত। তাহলে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রী রূপটাও দেখলেন তো? দেখলাম মানে? এবার ওকে কি দেখাই সেটা দেখবে। না না না, এখনই নয়, আরো রূপ দেখা যে বাকি আছে মহারাজ। এরপরে আরো? তবে এবার যে মন্ত্রী মশাইয়ের গিন্নিকেও দলে টানতে হবে মহারাজ। মানে মন্ত্রীর গিন্নিও দেখবে মন্ত্রীর কেরামতি? প্রশ্নটা যখন ওনার, তখন উত্তরটাও যে ওনার সামনেই তুলে ধরতে হবে। এবার দেখুন ওই একই মন্ত্রী কেমন চুরি করে। এই তাই আবার হয় নাকি? আপনাকে রানীমা ডেকেছে। বলুন রানীমা। ও, তুমি এসেছো? আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রী মশাই কারোর সাথে গোপনে আলোচনা করছে, ঘর থেকে পয়সা কড়ি সরাবে। হ্যাঁ, তাই নাকি? বিশ্বাস না হয় আজ নিজের চোখেই দেখো। একটু বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না। না না, ওইসব কাজ আমরা করতে পারবো না। ব্যাপার কি বলতো, আজকাল দেখছি তোদের বেশ ল্যাজ মোটা হয়েছে। ল্যাজই নেই তা মোটা হবে কোত্থেকে? ল্যাজও নেই, লজ্জাও নেই। কিসের লজ্জা মন্ত্রী মশাই? হ্যাঁ, কিসের লজ্জা? এই যে তোরা যে চুরিটাও ঠিকঠাক করতে পারিস না। আজকাল একটু অসুবিধা হচ্ছে বটে। তবে তবে আপনি শিখিয়ে দিলে আবার ওই গড়গড় গড়গড় করে চুরি করব। হ্যাঁ, ট্যাঁকে যা টান পড়েছে। আপনি মন্ত্রী মশাই, আপনার আবার টাকার অভাব। এই তো কি আর জমেছে। কিন্তু কাজটা কি ভালো হচ্ছে মন্ত্রী মশাই? খুব ভালো হচ্ছে। এই খুচরোগুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে। ওহ, এই সুযোগ। ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওইখানে রাখা আছে। এই রে গন্ডগোল করেছে। ধরা পড়লে মন্ত্রী মশাইয়ের কপালে দুঃখ আছে। হ্যাঁ, কোনো দুঃখ নেই, শুধু আনন্দ। তার মানে? এই ফাঁকে ওটা ভেঙে মালকড়ি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। ওহ, একেবারে ঝনঝন করছে। মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে। জয় মা, জয় মা। এই ঠকাস। ব্যাস ব্যাস। আরে আরে, এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি।
এই একটা দুটো। সর্বনাশ, মন্ত্রীর কি অবস্থা! একেবারে ঘট উল্টে বসে আছে। ও মা, আমার অত স্বাদের ঘট সেটাকেও মট করে ভেঙে দিল। মন্ত্রীর তো মহা পাপ হবে। অনেক অনেক দেখেছি, আর নয় আর নয়, এবার আর মন্ত্রীকে আমি ছাড়বো না। শক্ত করে ধরুন মহারাজ, একই অঙ্গে এত রূপ হাজারে খুঁজলেও পাবেন না। নাও নাও, শুরু করো, এক্ষুনি কান ধরে ওঠবোস করা শুরু করো। গিন্নি, তোমার মনে মনে এই ছিল? আমার কি দোষ? গোপাল যে ভেতরে ভেতরে এরকম হাত পাতবে আমি কি করে জানবো? কিচ্ছু কিচ্ছু করার নেই, সবই আমার কপাল। না না না, একটু ভুল হলো যে, কপাল নয়, গিন্নির চালে মন্ত্রী মশাই বেসামাল। সে কখন থেকে দেখছি বুড়িতে হাত বোলাচ্ছ। ওই রাজসভায় যেতে হবে তো নাকি? জানো তো গিন্নি, আজ না সকালে প্রাতঃক্রিয়াটা ঠিক জুৎসই হয়নি বুঝলে। তা হবে না, কাল রাতের খাবারের কথা মনে নেই? যেভাবে তুমি গন্ডে পিন্ডে গিললে যেন মনে হয় এই প্রথমবার ভাতে থালা চোখে দেখলে। হ্যাঁ, কি যে বলো গিন্নি, ওই সামান্য খাবারকে কিনা তুমি বলছো এত। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি। আরে পুটি, তোদের দাদুর যেমন রাজসভায় যাওয়া ডকে উঠেছে, তোদের পড়াশোনাও তেমনি শিখে উঠলো নাকি? কেন দিদা? না মানে পড়াশোনা ছেড়ে সকাল সকাল যে দাদুর কাছে বন্যে দিয়ে পড়লি, এই তাই বলছিলাম আর কি। না না দিদা, আমরা তো রোজই নিয়ম করে পাঠশালায় যাই, জানো তো এখন আমাদের পাঠশালায় ইংরাজি শেখাচ্ছে। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। আচ্ছা দাদু, তুমি হ্যাপি নিউ ইয়ার এই কথাটার মানে জানো? আরে কেন জানবো না, নিশ্চয় জানি। কই তাহলে বলো তো দেখি। শোন, আমরা যেমন নতুন বছরকে নববর্ষ বলি, ঠিক তেমনি ইংরেজরা তাদের নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার বলে। বাহ দাদু, তুমি তো দেখছি অনেক কিছু জানো। জানার জন্য জীবন। যাই হোক, কদিন পরেই তো নিউ ইয়ার মানে ইংরেজি নববর্ষ। আমরা সবাই মজা করব, বুঝলি, হই হুল্লোড় করব। কি মজা, দারুণ মজা। তাহলে আমরাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো। আরে বলবি বই কি, আর শুধু তোরাই নয়, তার সাথে আমিও সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। বেশ মজা হবে, দারুণ মজা হবে। এ কি মহারাজ, আজ যে আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই ধরেছো, আমি খুবই চিন্তিত এই চিঠিটা নিয়ে। কেন মহারাজ, কি লেখা আছে এই চিঠিতে, আর কেই বা পাঠিয়েছে এই চিঠি? এই চিঠি পাঠিয়েছেন স্বয়ং ইংরেজ বড়লাট। তিনি এই চিঠিতে লিখে পাঠিয়েছেন যে তাদের এই নতুন বছরে তার একমাত্র কন্যা নাকি এই রাজ্যে ঘুরতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। এ তো খুব ভালো কথা মহারাজ। তা কবে আসছেন এই মেম? আগামীকাল। কিন্তু কিন্তু কি মহারাজ? রাজকোষের অবস্থা তো খুব ভালো নয় মন্ত্রী, তার উপর নবাব যে এই বছরে দ্বিগুণ খাজনা চেয়ে বসে আছেন। এখন তুমিই বলো, যদি এই ইংরেজ মেম সাহেবের তদবির ঠিকঠাক করতে না পারি তাহলে তো ইংরেজ বড়লাট আমার গর্দান নেবেন। মহারাজ, যদি কিছু মনে না করেন তাহলে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তা এতক্ষণ বলনি কেন মন্ত্রী, তাড়াতাড়ি বলো। হ্যাঁ মহারাজ, আপনার যে বিষ পুকুরটা আছে না, সেটা আপনি রাজা কৃষ্ণচন্দ্রকে বেচে দিন। তুমি কি বলছো মন্ত্রী? তুমি তো খুব ভালো করেই জানো যে ওই বিষ পুকুর এক অভিশপ্ত পুকুর, যেখানে একবার কেউ পা দেয় সে তো আর ফিরে আসে না। সেই জন্যই তো বলছি মহারাজ, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ওই পুকুর তো আপনার এমনিতেই অব্যবহারযোগ্য, যদি ওই পুকুরটা আপনি একেবারে বেচে দিতে পারেন তাহলে একদিকে যেমন আপনার অর্থ সংকট কমবে, ঠিক তেমন অন্যদিকে এই ইংরেজ মেমের অতিথি আপ্যায়নের খরচও খুব সহজেই আপনি জোগাড় করে উঠতে পারবেন। এটা কিন্তু মন্দ বলনি, কিন্তু মন্ত্রী, যদি কৃষ্ণচন্দ্র কোনোভাবে বিষ পুকুরের আসল রহস্যের কথা জেনে যায়? আমরা জানালে তবে তো জানবে মহারাজ। তাহলে আজই আমি আমার প্রস্তাবটা চিঠিতে কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিই। প্রণাম মহারাজ, খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাই বুঝি? কই কই দাও দেখি। তাহলে মহারাজ এবার আমাকে আজ্ঞা দিন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
মন্ত্রী আম্বাজরাজ লিখেছেন যে তার একটা পুকুর তিনি আমায় নাকি 117টি মোহরের বিনিময়ে বিক্রি করতে চান। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। এত কম মোহরের বিনিময়ে আপনি এত বড় একটা পুকুর পাচ্ছেন। নিয়ে নিন মহারাজ, আজই নিয়ে নিন। কিন্তু মহারাজ, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে খাম্বাজরাজ কেন আপনাকে এত কম মোহরের বিনিময়ে এই পুকুরটি বিক্রি করছেন? ঠিক বলেছো গোপাল, এটা তো ভেবে দেখিনি। এই যে গোপাল, তুমি কি একটু চুপ করবে? মহারাজ ছাড়ুন তো গোপালের কথা। আপনি এটা কেন ভাবছেন না যে জলের দরে একটা আস্ত পুকুর পেতে চলেছেন? আর মহারাজ, আর এটাই হবে ইংরাজি নববর্ষের আপনার তরফ থেকে রানীমাকে একটা ছোট্ট উপহার। কি কেমন হবে বলুন তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, কথাটা তো তুমিও খুব একটা খারাপ বলছো না। না না গোপাল, আমি ঠিক করেছি যে আমি পুকুরটা কিনবো। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় গোপাল। এই নাও মন্ত্রী 117টা মোহর। এটা নিয়ে তুমি সোজা যাও খাম্বাজরাজের কাছে আর বলবি যে আগামীকালই আমি আর গোপাল যাচ্ছি ওই পুকুর পরিদর্শনে। যথাজ্ঞা মহারাজ, এই আমি এক্ষুনি বেরোলাম। ভালোই হলো, এই সুযোগে আমিও এখান থেকে 5টা মোহর গেড়িয়ে নেব, আর মহারাজ একটিও পাবেন না। না, আমার মন বলছে যে মহারাজ নিশ্চয়ই কোনো একটা জালে জড়াতে চলেছেন। ঠিক আছে, আগে তো যাই, তারপর না হয় দেখবো যে কত জালে কত মাছ। প্রণাম নেবেন খাম্বাজরাজ। আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার কথায় রাজি হয়ে এই 117টি মোহর পাঠিয়েছেন। এই নিন, ধরুন। বাহ বাহ, আরে এই যে মন্ত্রী ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আরে ওর হাত থেকে ওই মোহরের থলিটা নাও। এই নিন মহারাজ। তাহলে মহারাজ, থলির মোহরগুলো একবার গুনে নি। না না মন্ত্রী, তার কোনো দরকার নেই। আমার কৃষ্ণচন্দ্রের ওপর পুরো বিশ্বাস আছে। আচ্ছা কৃষ্ণনগর মন্ত্রী, তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র এইখানে আসছেন কবে? আগে আগামীকাল। আগামীকাল গোপালকে সঙ্গে নিয়ে আসছেন আপনার ওই পুকুর পরিদর্শনে। তাহলে মহারাজ, এবার কি আমি পুকুরের দলিলটা সঙ্গে নিয়ে যেতে পারি? অবশ্যই, এই নাও ধরো। তাহলে মহারাজ, এবার আমায় আজ্ঞা দিন। আমি না হয় আগামীকাল আবার মহারাজের সঙ্গেই এইখানে আসব। ঠিক আছে মন্ত্রী, এবার তুমি এসো। তাহলে আর কি মহারাজ, এবার নিশ্চয়ই আপনার আর ইংরেজ অতিথি আপ্যায়নের জন্য কোনো অর্থের অসুবিধা হবে না, হ্যাঁ কি বলেন? সাবধানে যাবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী, ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না। আমার সঙ্গে মন্ত্রী আর গোপাল তো আছে। মহারাজ এবার চলুন, অনেক দেরি হলো যে। হ্যাঁ গোপাল, চলো চলো চলো। আরে আসুন 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 মেম সাহেব আসুন। আমার কি সৌভাগ্য, স্বয়ং বড়লাট সাহেবের মেয়ে আমার রাজ্যে ঘুরতে এসেছেন। ইয়েস খাম্বাজ রাজা, আসলে আমার ফাদার আমার বাবা ঠিক করেছিলেন যে তিনি আমাদের নিয়ে এই নিউ ইয়ারে আপনার রাজ্যে সেলিব্রেট করতে আসবেন, বাট তিনি একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে যাওয়ার জন্য এখানে আসিতে পারিলেন না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাই আমি একাই আসিয়াছি। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। মহারাজ শুধু কথাই বলবেন, মানে এবার অতিথিদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসুন 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 আসুন, সবাই ভেতরে আসুন। মহারাজ, কৃষ্ণনগর থেকে স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী এবং গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন। তাই নাকি? দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, ওনাদেরকেও ভেতরে নিয়ে এসো। আহামক কোথাকার। আরে কৃষ্ণচন্দ্র যে, এসো এসো এসো। না আসলে হয়েছে কি, আপনার কাছ থেকে যে পুকুরটা আমি কিনেছিলাম
সেটা দেখার জন্য এই গোপাল যা বায়না জুড়েছিল না, যে কি বলবো। তা বেশ তো, এর তো খুব ভালো কথা। কিন্তু কৃষ্ণচন্দ্র, ওই পুকুরটা যে এই মুহূর্তে আমি তোমায় দেখাতে পারবো না। কেন দেখানো যাবে না? কেন? না 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 না, তেমন কিছু না, তেমন কিছু না। আসলে ওই পুকুরের জলটা তো এখন তেমন ঠিক পরিষ্কার নয়। তার উপর মহারাজ ওই দিকটা বেশ জঙ্গল, তেমন একটা কেউ যায় না। তাই বলছিলাম কি যে না 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 না, আমরা যখন ঠিক করেই এসেছি দেখবো, তখন একবার অন্তত দেখেই যাব। কি হলো, খাম্বাজরাজ ওই পুকুরটা দেখাতে চাইছেন না কেন? না, কিছু তো নিশ্চয়ই একটা গন্ডগোল আছে। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না। এনারা যখন দেখবেন ঠিক করেই এসেছেন, তখন না হয় আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে খুব সাবধানের সঙ্গে ওই পুকুরটি একবার দেখিয়ে আনি। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো তখন যাও, তুমি না হয় ওদেরকে ওই পুকুরটি দেখিয়ে নিয়ে এসো। মন্ত্রী শোনো, সাবধানে যেও কিন্তু। তা আপনি সঙ্গে যাবেন না খাম্বাজরাজ? না না কৃষ্ণচন্দ্র, তোমরাই না হয় গিয়ে দেখে এসো, আমি না হয় পরে যাবো খোঁজ। আর তাছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে ইংরেজ মেম সাহেব এসেছেন, তার খাতির যত্নের ব্যাপার আছে কিনা। আচ্ছা খাম্বাজরাজ, আচ্ছা তাহলে এবার আমরা আসি। দেখেছো মন্ত্রী, দেখো দেখো, এই যে সত্যি খুব বিশাল পুকুর। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কি ঝকঝকে আর তকতকে জল। দেখেই যেন জল পিপাসা পেয়ে গেল। কি দেখছি, পাশের ছোট পুকুরের জলটা কেমন হাওয়ায় ঢেউ খেলছে, অথচ এটা এত বড় পুকুর হয়েও এই পুকুরের জলটা কেমন স্থির। না, ব্যাপারটা তো কিরকম সন্দেহজনক মনে হচ্ছে। কি গোপাল, তুমি আবার চুপ কেন? তুমি কি এই পুকুর দেখে খুশি হওনি? না না মহারাজ, এমন কেন বলছেন? আপনার খুশিতেই তো আমার খুশি। তাহলে কি বলো গোপাল, আমি না হয় একবার ওই পুকুরে নেমে ওর একটু জল খেয়ে আসি। সাবধান সাবধান, যদি বেঁচে থাকতে চান তাহলে ভুলে ভুলে ওই পুকুরের জলে পা দেবেন না। ওই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। পালান পালান, নইলে মরণ নিশ্চিত। পালান পালান। এই ধরো 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 ধরো, বাহ, আর একটু হলেই আমি যে জলে পা দিয়ে দিচ্ছিলাম, বাবা খুব জোর বেঁচে গেছি। কি খাম্বাজ মন্ত্রী, ওই লোকটি কি বলে গেল? না মানে মানে ওই সত্যি করে বলো তো মন্ত্রী, এই পুকুরের কি রহস্য? নইলে কিন্তু আমি তোমাকে এই পুকুরের জলে নামতে বাধ্য করব। না মহারাজ, এমনটি করবেন না। আসলে এই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। এই পুকুরে আজ পর্যন্ত যেই নেমেছে সে আর ফেরত আসেনি। তাই আমাদের রাজা মিথ্যে কথা বলে শুধুমাত্র অর্থের লোভে এই পুকুরটি আপনাকে ওই গছিয়েছে আর কি। এত বড় প্রতারণা! আমি খাম্বাজরাজকে ছাড়বো না। চুপ করো মহারাজ কৃষ্ণচন্দ্র, প্রতারণা তো তুমি আমাদের সঙ্গে করেছো। মানে কি বলতে চাইছেন আপনি? তুমি আমাকে ওই পুকুরের মূল্য হিসেবে 117টি মোহরের জায়গায় 112টি মোহর পাঠিয়েছো। এটা বুঝি প্রতারণা নয়? আমি একটু আগে গুনে দেখলাম 5টা মোহর কম আছে। এটা কি করে হয়? আমি তো মন্ত্রীকে দিয়ে। ওরে বাবা, এবার আমি কি করি? হে ভগবান, এবার যে আমার কি হবে? মহারাজ, এটাও বুঝলেন না যে আপনার সাথের মন্ত্রী মশাই ওই মোহরগুলো গেরিয়েছেন? মন্ত্রী, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আর কখনো এইরকম হবে না। ক্ষমা করবেন খাম্বাজরাজ, আমি এর জন্য খুবই দুঃখিত। আমি যে এই মন্ত্রীকে কি করব না। মহারাজ, এখন মন্ত্রী মশাইকে ছেড়ে আগে চিন্তা করুন যে এই পুকুরটি নিয়ে এখন আপনি কি করবেন। হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছো। আরে আমার সাধের এতগুলো মোহর। আর হ্যাঁ মন্ত্রী, তুমি কিন্তু এটা ভুলেও ভাববে না যে আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার এই শাস্তি আপাতত আমি তুলে রাখলাম, পরে সুদে আসলে সব মেটাবো। আমায় ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণচন্দ্র, আমি মানছি যে আমিও তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো, আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না গো। না না না, ক্ষমার আবার কি আছে? মহারাজ, ও যে দেখুন দেখুন দেখুন, ওই যে দূরে দূরে এক বটবৃক্ষের তলায় এক গুরুদেবকে ধ্যান করতে দেখা যাচ্ছে না? তুমি ঠিকই দেখেছো গোপাল, এই গুরুদেবকে আমি আমার জন্ম হওয়ার পর থেকেই ওই একই জায়গায় দেখে আসছি। উনি না কখনো চোখ খোলেন, না কারুর সাথে কথা বলেন। তাই নাকি? তাহলে তো অবশ্যই একবার এই গুরুদেবের দর্শন করা উচিত, কি বলেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ গোপাল, নিশ্চয়, চলো চলো তো যাই।
প্রণাম গুরুদেব। কি আশ্চর্য! এসো গোপাল, আমি জানতাম যে একদিন তুমি ঠিকই আসবে আমার কাছে। এ কি গুরুদেব, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি সব জানি গোপাল, কিন্তু এও জানি যে তুমি এখানে কেন এসেছো। আমি তোমারই মতো একজন পুণ্যাত্মার সন্ধানে ছিলাম, আর তুমি হলে সেই পুণ্যাত্মা, আর তাই তুমি আমার ধ্যান ভেঙেছো। তাহলে গুরুদেব, আপনি যখন সবই জানেন, তখন না হয় আপনি এই বিষ পুকুরের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তার একটা উপায় বলে দিন। শোনো গোপাল, সেই উপায় তো তোমাকে খুঁজে বার করতে হবে। এই নাও, এটা ধরো। এটা নিয়ে কি করব গুরুদেব? একমাত্র এই তীর দিয়েই তুমি ওই জল রাক্ষসকে মারতে পারবে। আর একটা কথা সব সময় মনে রেখো, জলে থাকা অবস্থায় জল রাক্ষসকে কিন্তু তুমি বধ করতে পারবে না। ধন্যবাদ গুরুদেব। এবার আমি চলি গোপাল, আমার কাজ শেষ। আশীর্বাদ করি তুমি যেন জয়ী হও। What happened? আমি রাজে ঘুরিতে এসে এইসব কি দেখে দিচ্ছি? কোথায় প্রোগ্রাম হবে, সেলিব্রেট হবে? কিছু মনে করবেন না মেম সাহেব, আমি আপনাকে সব কথা খুলে বলছি। আসলে হয়েছে কি, এই পুকুরে এক বিশাল মৎস্যরূপী জল রাক্ষস আছে। যদিও তাকে এখনো কেউ তেমন ভাবে দেখেনি, তবে লোকে নাকি বলে যে এই পুকুরের জলে যদি কেউ নামে তাহলে সে আর ফেরত আসে না। Oh my God! What happened? কি বলিতেছেন আপনি? ঠিকই বলছি মেম সাহেব, আর এই কথাটাই আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে লুকিয়েছিলাম, আর তাকে ঠকিয়ে এই পুকুরটা আমিই বিক্রি করেছিলাম। আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র, আসলে আমার না কোনো উপায় ছিল না। কাঁদবেন না খাম্বাজরাজ, কাঁদবেন না। আমি সব বুঝেছি। আমিও আপনার জায়গায় থাকলে হয়তো ঠিক এটাই করতাম। যাক বাবা, এই জল রাক্ষসের জন্য আমি এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু মহারাজ, এখন চিন্তার বিষয় হলো যে এই জল রাক্ষসকে কিভাবে ধরা যায়। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তাই নাকি গোপাল? তো বলো বলো, কি সেই বুদ্ধি? তবে শুনুন মহারাজ, আর আপনিও শুনুন খাম্বাজরাজ। আপনাকে ছিপ দিয়ে মাছ ধরতে পারে এমন বেশ কিছু দক্ষ লোক জোগাড় করতে হবে। তাদের দিয়ে কি হবে গোপাল? দেখুন মহারাজ, আমরা সেই মৎস্য শিকারীদের ছিপ দিয়ে এই পুকুরের ধারে বসিয়ে দেব সেই মৎস্যরূপী জল রাক্ষসকে ধরার জন্য। দেখেছেন মহারাজ, গোপালের কত বুদ্ধি। উনি নাকি ছিপ দিয়ে মৎস্যরূপী জল রাক্ষসকে ধরবেন। তাহলেই হয়েছে। দেখো মন্ত্রী, তুমি কি এইবার মানে চুপ করবে? বলে কিন্তু আমি এখনই তোমাকে এই ছিপের বড়শিতে গেঁথে ওই পুকুরের জলে ফেলে দেবো। না, ঠিক আছে ঠিক আছে, এই আমি চুপ করলাম। ঠিক আছে গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। কি গো গোপাল, কোথায় কোথায় সেই জল রাক্ষস? পড়বে মহারাজ, পড়বে, ধরা ঠিকই পড়বে। What happened, রাজা? এইসব কি হইতেছে? আমার তো কিছুই মাথায় আসিতেছে না। কিছু না মেম সাহেব, আসলে না এইখানে রাজায় মাছ ধরার প্রতিযোগিতা চলছে, যে কে আগে মাছ ধরতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, যদি তোমার অনুমতি থাকে তাহলে তোমার ওই মন্ত্রীকে এই পুকুরের জলে আমি কি ফেলে দিতে পারি? না না, এরকম একদম করবেন না মহারাজ, একদম করবে না। তাহলে এবার একটা কথাও না বলে চুপটি করে দাঁড়াও। পালাও পালাও, ওরে বাবা রে, পালাও। গোপাল, এবার কি হবে? ভয় পাবেন না খাম্বাজরাজ, আমার মাথায় আরেকটা নতুন বুদ্ধি এসেছে। সেটা কি গোপাল? কি আবার? ওই মানে কৃষ্ণনগরে ফিরে যাওয়া আবার কি? মন্ত্রী, চুপ করবে তুমি। বলে কিন্তু এবার আমি সত্যি এই পুকুরের জলে তোমায় চোবাবো। না মহারাজ, ঠিক আছে ঠিক আছে। আমার মনে হয় গোপাল, এত সহজে আমরা এই জল রাক্ষসকে ধরতে পারবো না। আমি এখনো বলছি মহারাজ, এই কাজ না এইসব গোপাল নেপালের কর্ম নয়। এই কাজ যদি আমি পেতাম না, তাহলে দেখতেন যে এতক্ষণে এই জল রাক্ষস আপনার পায়ের কাছে পড়ে মাছের মতো খাচ্ছে। এবার দেখছি এই জলরাক্ষসের আগে এই মন্ত্রীকেই একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, নইলে এর পটর আর বন্ধ হবে না। পেয়েছি মহারাজ,
পেয়েছি, উপায় পেয়েছি। পেয়েছো? তা কি পেয়েছো গোপাল? মন্ত্রীর মুখ বন্ধ করার উপায়? হ্যাঁ মহারাজ, এমন উপায় পেয়েছি যে মন্ত্রীর মুখও বন্ধ হবে আর এই জল রাক্ষসও মরবে। তাই নাকি? তা কি সেই বুদ্ধি? তবে দেখো গোপাল, তোমার বুদ্ধি কিন্তু আগের বারই খাটেনি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, শুধু দেখে যান এবার এই গোপাল কি করে। ও মা গো, এবার আমার কি হবে গো? আমি আর কখনো এইরকম করব না গো। ও মা কেন? চুরি করার সময় মনে ছিল না? ঠিকই করেছে গোপাল, এর মতন বদমাইশকে ওই জল রাক্ষসকেই খাইয়ে দেওয়া উচিত। এটা কি গোপাল? এই কপিকল হলো একটা বড় মাপের বড়শি, আর মন্ত্রী মশাই হলেন তার টোপ। অর্থাৎ ওই মৎস্যমুখী জল রাক্ষস যখনই মন্ত্রী মশাইকে খেতে লাফাবে, তখনই ওই 4 জন প্রহরী দড়ি ধরে টানবে, আর অমনি মন্ত্রী মশাই উপরের দিকে উঠে যাবে, আর আমিও তখনই ওই গুরুদেবের দেওয়া তীর দিয়ে ওই জল রাক্ষসকে মারব। কি তাহলে তোমাদের কি করতে হবে সব বুঝেছো তো? হ্যাঁ গোপাল দাদা। তাহলে তোমরা শুধু আমার দিকে লক্ষ্য রেখো, যেই আমি চোখ মারবো আর অমনি তোমরা দড়ি ধরে টান মেরো, ঠিক আছে? ঠিক আছে। দেখো গোপাল, যেন ফসকে না যায়, কারণ যদি তুমি একবার ফসকাও তাহলে কিন্তু মন্ত্রীও চিরকালের জন্য ফসকে যাবে। হে ভগবান, এবার আমার প্রাণটা যে গোপালের হাতে। দেখো ভগবান, দেখো, একটু দেখো। না না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, এই শিকার আর আমার হাত থেকে ফসকাবে না। মহারাজ, এইভাবে আমার মাছের খাবার বানাবেন না। ও মা গো, কেউ তো আমায় বাঁচাও। পেরেছে, পেরেছে, গোপাল পেরেছে। সাব্বাস গোপাল, তোমার জবাব নেই। এই নাও গোপাল, এটা তোমার পুরস্কার। ধন্যবাদ খাম্বাজরাজ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি কিন্তু খুব খুশি গোপাল। সাবাস গোপাল, সাবাস, সত্যি তুমি আমার মুখ রেখেছো। আই এম শকড যে তুমি ইম্পসিবল কাজটা কি করে করলে গোপাল। আই এম রিয়েলি ইমপ্রেসড। এই নাও, টেক ইট। ধরো, এটা আমার তরফ থেকে এই নিউ ইয়ারে তোমার জন্য উপহার। আর ইউ হ্যাপি? ধন্যবাদ মেম সাহেব। এ তো দেখছি মেম সাহেবকে তদবির করলো খাম্বাজ রাজ্য, আর পুরস্কার পেল কৃষ্ণনগর। মহারাজ, বলছিলাম কি, আপনাদের ওই পুরস্কার বিতরণী সভা শেষ হলে এবার দয়া করে আমায় নিচে নামাবেন কি? না, তোমার মিথ্যে কথা বলার জন্য এটাই তোমার শাস্তি। তাই আজ থেকে তুমি ওখানেই বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থাকবে। আজকের মতো রাজসভা এখানেই শেষ। এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও। কিন্তু মহারাজ, আমাদের বেতনগুলো? বাড়াবো না, 1 পয়সাও বাড়াবো না। তাতে তোমাদের কাজ করতে হয়তো করো, না হলে বাড়িতে গিয়ে বসে থাকো। ভদ্রলোকের এক কথা, না মানে না। এবার কি হবে? বাজারে জিনিসপত্রের যা আগুন ছোঁয়া দাম। বেতন না বাড়লে এবার আমাদের বাজার করা বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে। বেতন না বাড়লে ভাত ডাল ছেড়ে খেয়ে থাকতে হবে জল। বাবারে বাবা, একেবারে মরার কল। আমি তো চেষ্টা করলাম, কিন্তু মহারাজ যখন একবার না বলে দিয়েছেন, তখন সেটা হ্যাঁ আর হবে না। কে বলেছে হবে না? হাল ছেড়ে দিলে চলবে না। যে করেই হোক মহারাজের নাকে হ্যাঁ করাতেই হবে। ওই অমনি গোপাল নিজের বুদ্ধি ফলাতে শুরু করে দিয়েছে। শুনুন সবাই, আমি আপনাদের সবাইকে একটা বুদ্ধি দিচ্ছি। আগামীকাল যখন আপনারা রাজসভায় আসবেন, তখন মহারাজের জন্য কিছু একটা উপহার নিয়ে আসবেন। কেমন উপহার গোপাল? অন্যরকম উপহার, যেমনটা মহারাজ সচরাচর পান না। অন্যরকম উপহার? সেটা কোথায় কিনতে পাওয়া যাবে শুনি? কেনার কি দরকার, সেসব তো আপনাদের কাছেই আছে। আমাদের কাছেই আছে? আগে হ্যাঁ, আপনারা যারা যে কাজে পারদর্শী, আগামীকাল রাজসভায় মহারাজকে সেই কাজটাই উপহার দেবেন।
এই ধরুন সভাকবি ভালো কবিতা লিখতে পারে, রাজবৈদ্য ভালো পাচন তৈরি করতে পারেন, সেনাপতি ভালো তলোয়ার চালাতে পারে। বুঝেছি গোপাল, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বুঝেছি। তোমার বুদ্ধিমতো চললে আমাদের বেতন বাড়বে বলছো? মহারাজকে খুশি করতে পারলে বেতন বাড়বে বই কি। গোপাল কথাটা নেহাত মন্দ বলেন। কয়েকদিন আগেই মহারাজ আমাকে বলছিলেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা। যাই গিয়ে বটা ঘটাকে কাজে লাগিয়ে দিই। আগামীকাল রাজসভায় মহারাজকে দেখাতে হবে আমি কত কাজ করি। ও মন্ত্রী মশাই, আরে চললেন কোথায়? কাজ করতে? আমি কি তোমার মতন নাকি যে খালি বসে বসে গুলতানি করব আর মাসের শেষে বেতন নিয়ে যাব? আমি হলাম রাজ্যের মন্ত্রী। আমার অনেক কাজ, বুঝেছো? চলি চলি। নে 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 নে, এবার কাজে লেগে পড়, কাজে লেগে পড়। আচ্ছা মন্ত্রী মশাই। এবার বলুন তো জাহাপানা, এটা কি? এটা তো কমলা লেবু, ঠিক বললাম তো? জাহাপানা একদম ঠিক বলেছেন। আমি হলাম বাংলার নবাব, আমি ভুল করতেই পারি না। এটাও আপনি ঠিকই বলেছেন জাহাপানা, একদম ঠিক বলেছেন। একদম ঠিক। তবে দুঃখ একটাই, কিছুতেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতে পারছি না। আমি বলি কি জাহাপানা, এত সহজে হাল ছেড়ে দেবেন না। যে করেই হোক আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নিতেই হবে। ঠিক বলেছ উজির, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না। আগামীকাল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো এবং সূর্য ডুবে যাওয়ার আগেই কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। হ্যাঁ কেন জি, তোমার কি আমার উপর কোনো সন্দেহ আছে? না ঠিকই বলেছেন জাহাপানা, আপনি তো ঠিকই বলেছেন। কি বললে? না না মানে আপনি আগামীকাল সূর্য ডুবে যাওয়ার আগে কৃষ্ণচন্দ্রকে কারাগারে ঢুকিয়ে ছাড়বেন, এটা আপনি ঠিক বলেছেন। মানে ও তাই বলো? একটুর জন্য বেঁচে গেলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো বসো, সবাই যে যার আসনে বসো। কি ব্যাপার সেনাপতি? এই নিন মহারাজ, ফলাহার করুন। বাহ বাহ, দারুণ দারুণ। এমন ভাবেও যে আপেল কাটা যায় তুমি না দেখালে তো বিশ্বাসই করতাম না। ধন্যবাদ মহারাজ। দারুণ দারুণ। সেনাপতি, আমি খুব খুশি হয়েছি। তাই আমি উপহার স্বরূপ তোমার বেতন 5 মোহর বাড়িয়ে দিলাম। এবার খুশি তো? খুব খুশি মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য এক বিশেষ পাচন বানিয়ে এনেছি। এটা খেলে আপনার বার্ধক্য ধারে কাছে আসতে পারবে না। তার মানে আমি জীবনে কোনোদিন বুড়ো হব না? আগে না মহারাজ। মহারাজ, আমি আপনার জন্য নিজের হাতে মন্ত্র লিখে নিয়ে এসেছি। এই মন্ত্র জপ করলে আপনার উন্নতি কে আটকায়? মহারাজ, মহারাজ, আমি গণনা করে দেখেছি এই ফুলটা সব সময় সঙ্গে রাখলে বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি আপনার জন্য নিয়ে এসেছি এক বিশেষ তালা। এই তালা রাজকোষের দরজায় আটকালে আপনার রাজকোষ মোহরে ভরে থাকবে। আমিও কিছু একটা এনেছি মহারাজ। এটা হলো সংকেত যন্ত্র। হ্যাঁ, রাত দুপুরে রাজবাড়িতে ডাকাত পড়লে সবার আগে এই সংকেত যন্ত্রই বেজে উঠবে। মহারাজ, আমিও কিছু কম যাই না। আপনি বলেছেন রাজ্যের শেষ প্রান্তে একটা ইদারা খোঁড়ার কথা, আমি বটা ঘটাকে কাজে লাগিয়ে দিয়েছি। আগামীকালের মধ্যেই ইদারা খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে। বাহ বাহ, সত্যি মন্ত্রী মশাই,
আপনিও দেখছি কম যান না। এইবার বুঝেছি কাল মন্ত্রী মশাই কাজ আছে বলে চলে গেল কেন। মহারাজ, সবাই এনেছে উপহার, আমি কেন যাব বাদ? আকাশে সূর্য যেমন একটা, তেমনি একটা চাঁদ। কবিতা লেখাই আমার পেশা, তাই লিখেছি দু এক কলি। যদি মহারাজ অনুমতি দেন কবিতাটা তাহলে বলি। দিলাম দিলাম অনুমতি। না, শুরু করো সভাকবি। শোনো 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 সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ যে ভারী অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80 তিনি সবার আগে দৌড়ে আসেন। মাঝরাতে উঠলে কাশি, প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি। গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। সাবাস সাবাস সভাকবি, সাবাস। তুমি একটা কবিতা দিয়ে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললে, শুনে আমার চোখে জল চলে এলো। আমি আমি অবশ্যই তোমাদের বেতন বাড়াবো। না 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 না, সবার নয় মহারাজ। গোপাল আপনার জন্য কিছুই নিয়ে আসেনি, তাই ওর বেতন বাড়াবেন না। হ্যাঁ, সত্যি তো গোপাল, সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, একমাত্র তুমি ছাড়া। আগে সবাইকে এই বুদ্ধিটা কে দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন না মহারাজ। এই রে, গোপালকে বলতে দিলে চলবে না, তাহলে মহারাজ সত্যিটা জেনে যাবে। আমি যদি গতকাল... চুপ করো গোপাল, আর অজুহাত দিও না তো। হ্যাঁ হ্যাঁ, এবারে সব বন্ধ করো। আমি সভাকবির কবিতা শুনে আপ্লুত এবং তোমাদের কাছ থেকে উপহারগুলো পেয়ে খুবই খুশি হয়েছি। তাই আমি ঘোষণা করলাম, আজ থেকে গোপাল বাদে সবার বেতন আমি 5 মোহর করে বাড়িয়ে দেব। এটা কিন্তু ঠিক করলেন না মহারাজ। কি ঠিক করেনি কৃষ্ণচন্দ্র? শুনি শুনি। নবাব বাহাদুর, আপনি? আগে সেটা মহারাজের মুখ থেকেই শুনুন না। বলো বলো শুনি কৃষ্ণচন্দ্র। না মানে, আমার সভাসদরা তো এক একটা রত্ন, তারা সবাই আমার জন্য আজ উপহার নিয়ে এসেছে, একমাত্র গোপাল ছাড়া। তাই মানে... বাবা বাবা, তা আজ কি কি উপহার পেলে দেখাও দেখি। এই দেখুন জাহাপানা, তবে সব থেকে বড় উপহারটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না, কারণ সেই উপহার চোখে দেখে নয়, কানে শুনে উপভোগ করতে হয়। বেশ বেশ, তবে তবে শোনাও শুনি। আপনি তো জানেন নবাব বাহাদুর, আমার রাজসভার সদস্যদের মতন সভাসদ গোটা বাংলায় কোনো রাজারই নেই। আমি রীতিমতো গর্ববোধ করি এদের সবাইকে নিয়ে। আজ আপনাকে তার একটা ঝলক আমি দেখাবো। শোনাম। রাজসভার সভাসদদের নিয়ে কৃষ্ণচন্দ্রের বড্ড দিমাগ হয়েছে দেখছি। সভাকবি আজ এমন একটা কবিতা লিখে নিয়ে এসেছে, যেটা শুনলে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। আমি কথা দিলাম। এই সুযোগ জাহাপনা, কৃষ্ণচন্দ্রকে চেপে ধরুন। বুঝেছি হুজির, বুঝেছি। তাই নাকি? আর কবিতা শুনে যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় তখন? না 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 না, এই কিছুতেই হতে পারে না। সভাকবির কবিতা শুনে আপনার চোখ দিয়ে জল না বেরোলে আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, কবিতা শুনি আমার চোখ দিয়ে জল আর করতে না পারলে আমি তোমাকে কারাগারে ঢোকাবো কৃষ্ণচন্দ্র, সঙ্গে সঙ্গে তোমার রাজসভার সব সদস্যদেরও। বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ, একটু আগেই তুমি বলেছো সভাকবির কবিতা শুনে আমার চোখ দিয়ে জল না বেরোলে আমি যা বলবো তুমি তাই করবে। নাও নাও, এবারে বোঝো ঠেলা। একেই বলে গোদের উপর বিষ ফোঁড়া। মহারাজ, আপনি নিজের হাতে নিজের কবর খুঁড়লেন। তুমি চুপ করো না গোপাল। আমাদের সভাকবি কবিতা শুনিয়ে নিজের বেতন যখন বাড়াতে পেরেছে, তখন নবাব বাহাদুরকেও নিশ্চয়ই কাঁদাতে পারবে। সভাকবি, শুরু করো তোমার কবিতা। হ্যাঁ হ্যাঁ, তবে করি শুরু। বুক করে দুরু দুরু। শোনো শোনো সবাই, বলি এক গল্প। এক যে ছিল রাজা, তার রাগ বড় অল্প। বাসে ভালো তাকে সবাই, 8 থেকে 80 তিনি সবার আগে দৌড়ে আসেন। মাঝরাতে উঠলে কাশি, প্রজাদের ভালোবাসেন, আগলে রাখেন তিনি।
গুড়ের থেকেও মিষ্টি তিনি, তাই দেখে লজ্জা পায় চিনি। আমি সেই রাজার এক সভাসদ, এত সহজে তাকে ছাড়ছি না। মহারাজ, এবার দয়া করে বেতন বাড়ান, এই কমে যে আর পারছি না। দূর, চোখের জল তো এলোই না। এ তো তোমার জয়গান করছে, আমার কি? চলো কৃষ্ণচন্দ্র, এবার কারাগারে ঢুকবে, চলো। নবাব বাহাদুর, দয়া করে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি বলি কি, আপনি আমাদের একটা দিন সময় দিন। কি করবো জির? দিয়ে দিন সময়। আপনি তো জানেন, আপনি না চাইলে আপনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়বে না, সে যত ভালোই কবিতা হোক না কেন। ঠিক বলেছ উজির, বরং সময় দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটু চাপে রাখা যাবে। ঠিক আছে, বেশ বেশ, আমি আজ কৃষ্ণনগরী থেকে গেলাম, আগামীকাল কবিতা শুনে তবেই মুর্শিদাবাদে ফিরবো। চলো চলো উজির, চলো। মহারাজ, আমাদের বেতন আবার কমিয়ে দিন। আমরা কারাগারে বাকি জীবনটা কাটাতে চাই না। বাঁচান বাঁচান মহারাজ। আমি যে এবার কি করি, কি কুক্ষণে নবাব বাহাদুরের সামনে সভাকবির কবিতার প্রশংসা করতে গেলাম, কে জানে। এবার এবার তাহলে কি হবে? আমাকেও যে তোমাদের সাথে সারাটা জীবন কারাগারে কাটাতে হবে। নবাবকে কবিতা শুনিয়ে কাঁদাতে হবে। কবিতা, কান্না। এই গোপাল, এই গোপাল, এই কি ভাবছো গোপাল? ভাবছি কিভাবে নবাবকে কবিতা শুনিয়ে কাঁদানো যায়। এবার তুমি একটা উপায় খুঁজে বার করো না গোপাল, আমাদের বাঁচাও। হ্যাঁ গোপাল, বাঁচাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বাঁচাবো, তবে একটা শর্তে। কি শর্ত গোপাল? আপনি সবাইকে 5 মোহর করে বেতন বাড়িয়েছেন, কিন্তু আমার বেতন 15 মোহর বাড়াতে হবে, আর মন্ত্রী মশাইয়ের বেতন 15 মোহর কমাতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, একমাত্র এই শর্তেই আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারি। রাজি হয়ে যান মহারাজ, রাজি হয়ে যান। হ্যাঁ মহারাজ, শর্ত মেনে নিন। এরকম করো না গোপাল। কেন? আমার পিছনে লাগার সময় মনে ছিল না মহারাজ? বলুন, আপনি রাজি কিনা? সবাই যখন বলছে তখন আমি রাজি। ব্যাস, আগামীকাল আমি বাড়ি থেকে কবিতা লিখে নিয়ে আসব, আর সেই কবিতা শুনে নবাব বাহাদুর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারবে না, এই বলে দিলাম। এখন আমি চলি মহারাজ, বাড়ি গিয়ে বুদ্ধির গোড়ায় একটু ধুলো দিতে হবে যে। আসি। হ্যাঁ, বলে কি গোপাল লিখবে কবিতা? আহ, কি করছো গিন্নি? বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি কি করছি? সন্ধ্যাবেলা লোকে কি করে শুনি? বেশ বেশ বেশ, সন্ধে দেওয়া হয়ে গেলে আমাকে একটু মুড়ি মেখে দিও তো। মহারাজ মহা বিপদে পড়েছেন বুঝলে। মুড়ি খেয়ে পেট না ভরালে মহারাজকে বাঁচানোর বুদ্ধি কিছুতেই মাথায় উঠে আসবে না। কি যা, কি হলো গিন্নি? কি আবার হবে? প্রদীপের তেল শেষ। এই তোমাকে গতকাল বললাম না বাজার থেকে সর্ষের তেল নিয়ে এসো, এনেছিলে? এই রে যা, একেবারে ভুলে গেছি। ঠিক আছে গিন্নি, একদিন সন্ধ্যাবেলা প্রদীপ না জ্বালালে কিচ্ছু হবে না। তবে শুনে রাখো, একদিন সন্ধ্যাবেলা মুড়ি মাখা না খেলেও কিছু হবে না। নয়, হ্যাঁ, শুধু প্রদীপ জ্বালাতে নয়, মুড়ি মাখাতে গেলেও সর্ষের তেল দরকার। না না, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। তুমি দাঁড়াও গিন্নি, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। এই যে ভাই, তাড়াতাড়ি 1 পয়সার সর্ষের তেল দাও তো। হাত পাতো গোপাল দাদা। হ্যাঁ, খামকা হাত পাততে যাবো কেন শুনি? 1 পয়সার সর্ষের তেল আর কত হবে? ও হাতে করেই নিয়ে যাওয়া যাবে। ও, তাহলে এক কাজ করো ভাই, আমাকে 5 পয়সার সর্ষের তেল দাও। দাঁড়াও 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 দাঁড়াও, জ্বালা থেকে তেল আমি তুলবো। দেখো ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপাল দাদা তেলটা আমিও তুলে দিতে পারতাম। আরে পাগল, গোপাল এমনি এমনি কিছু করে না। এই দেখো, জ্বালা থেকে তেল বার করতে গিয়ে আমার হাতে সর্ষের তেল লেগে গেছে। এবার এটা আমি মাথায় মেখে নিলাম।
5 পয়সার তেলও পেলাম, সঙ্গে মাথায় মাখার তেল বিনামূল্যে। হ্যাঁ সত্যি গোপাল দাদার কত বুদ্ধি। এই নাও গিন্নি, বাজার থেকে একেবারে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি, যেমন ঝাঁজ তেমনি রং। বেশ করেছো, এবার গিয়ে একটু বসো, আমি সন্ধেটা দিয়েই তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। আমার সন্ধে প্রদীপ জ্বালানোর চোটে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাবা রে বাবা, সর্ষের তেলে ঝাঁদের চোটে চোখের জলে নাকের জলে এক হয়ে গেল। পেয়েছি, উপায় খুঁজে পেয়েছি। এই 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 কি করছো এটা তুমি? মহারাজ সমেত রাজসভার সব সদস্যদের কারাগারে বাকি জীবনটা কাটানোর হাত থেকে বাঁচাচ্ছি গিন্নি। এটাই হলো আমার মোক্ষম অস্ত্র। না, এবার মুড়ি খেয়ে কবিতাটাও লিখে ফেল, কাল একেবারে কাক ভোরে আমাকে একবার রাজবাড়ি যেতে হবে। কি গোপাল কোথায়? আগে এসে থেকে তো আমি সেটাই ভাবছি মহারাজ। মহারাজ ওই দেখুন, গোপাল বোধহয় কবিতা লিখে নিয়ে এসেছে। তাই নাকি? তা কেমন কবিতা লিখেছো? নবাবকে শোনাবার আগে একবার আমাদের শোনাও দেখি। না না, এ খুবই বেদনাদায়ক কবিতা, শুনলে আপনারা সবাই কেঁদে ভাসিয়ে দেবেন মহারাজ। তার চেয়ে বরং একেবারে নবাব বাহাদুরকে যখন শোনাবো তখনই শুনবেন। চলুন চলুন, এবার তাড়াতাড়ি নবাব বাহাদুরের ঘরে চলুন। আমি এসে গেছি নবাব বাহাদুর, আপনাকে কবিতা শোনাতে। আমি সবে স্নান সেরে বেরোলাম, আগে জামা কাপড় পরে তৈরি হইনি, এই তারপর তোমার কবিতা শুনবো। না না না, আমার কবিতা এখনই শুনতে হবে। আপনি বরং জামা কাপড় পরে তৈরি হতে হতে আমার কবিতা শুনুন। বেশ, শোনাও শুনি, তবে আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়বে না, এ আমি আগে ভাগে বলে রাখলাম। সে তো সময়ই বলবে নবাব বাহাদুর। তবে শুরু করি আমার কবিতা। আমি গোপাল, আমি ভালোবাসি মাছের ঝোল, সামনে দাঁড়িয়ে নবাব, উনি চোখে পড়ে কাজল। এই আমি চোখে কাজল নয়, সুরমা পড়ি। তাই নাকি? তবে একবার পড়ে দেখান দেখি, আমি সেই ফাঁকে বাকি কবিতা পড়ে ফেলি। শুরু করি তবে? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। নবাব একজন ভালো মানুষ, নুন দিয়ে খান লুচি, হঠাৎ করে লাফিয়ে ওঠেন, পড়লে দাঁতে পাথর কুচি। পাশে দাঁড়িয়ে উজির বেটা মুচকি মিচকি হাসে, খাওয়ার পরে গাধার মতন মুখ ঘষে ঘাসে। কি বললে? আমি গাধার মতো ঘাসে মুখ ঘষি? এই গোপাল, এসব তুমি কি লিখেছো? কেন মহারাজ, বেদনাদায়ক কবিতা লিখেছি। তাকি দেখুন, আমার কবিতা শুনে নবাব বাহাদুরের চোখ দিয়ে কেমন টপ টপ করে জল পড়ছে। কি করছে নবাব বাহাদুর? গোপাল আমাকে অপমান করে কবিতা লিখেছে, আর সেই শুনে আপনি কাঁদছেন? হায় আল্লাহ, উফ কি ঝাঁজ! উফ, কিসের ঝাঁজ জাহাপানা? চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছি না। আমার কবিতার ঝাঁজ। নবাব বাহাদুর আমার কবিতা শুনে কেঁদে ফেলেছেন, তার মানে আমাদের আর কারাগারে বাকি জীবনটা কাটাতে হবে না। কি মজা, আমরা বেঁচে গেলাম। চোখে আমি সব ঝাপসা দেখছি কেন? উজির, আমাকে মুর্শিদাবাদে নিয়ে চলো, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলুন চলুন জাহাপানা, চলুন, এখানে আর থাকা উচিত না। চলুন চলুন চলুন। সাবাস সাবাস গোপাল, সাবাস। বলি, কি করে করলে এই অসাধ্য সাধন?
আগে সব রহস্য এর ভেতরেই আছে মহারাজ। এটা তো সুরমা। আগে না, এটা হলো খাঁটি সর্ষের তেলের কালি। গতকাল রাতে প্রদীপের উপর পাতা ধরে এই কালি আমি সংগ্রহ করেছি। এই কালির এত ঝাঁজ যে নবাব বাহাদুর মুর্শিদাবাদে ফিরে গেল আজ দিনটা চোখে ঝাপসা দেখবেন। বুঝেছি গোপাল, বুঝেছি। তার মানে নবাব বাহাদুর চোখে জল তোমার কবিতা শুনে নয়, তোমার সংগ্রহ করা কালি মেখে এসেছে। একদম ঠিক ধরেছেন মহারাজ। মহারাজ, এবার আমার বেতনটা 15 মোহর বাড়িয়ে দেবেন তো মহারাজ? দেব দেব। আজ তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। আজ থেকে গোপাল ভাঁড়ের বেতন 15 মোহর বাড়লো, আর গোপালের দেওয়া শর্ত অনুযায়ী মন্ত্রীর বেতনও 15 মোহর কমলো। আরে আমার বেতন কমে গেল। এবার আমার ট্যাক্স হয়ে যাবে খালি, হয়ে যাবে খালি। হ্যাঁ, যার জন্যে তোমাদের সকলকে আজ রাজসভায় হাজির হতে বলেছি। সবাই আর হাজির হয়েছে কই মহারাজ? গোপাল তো আজও গড় হাজির। গোপাল তার শ্যালকের বিয়ের ভোজ খেতে শ্বশুর বাড়ি গেছে। উমা, গোপালের কি ভাগ্য, নিত্য রোজ খেয়ে বেড়ায় ভোজ। এসব কথা ছেড়ে আসল কথা এবার আসা যাক। সামনেই তো কালী পুজো। হ্যাঁ মহারাজ, হাতে আছে মাত্র 7টা দিন। অন্যান্য বারের মতো এবারেও জাঁকজমক করে পুজো হবে তো? অবশ্যই হবে। জাঁকজমক করে পুজোর সাথে নরনারায়ণ সেবাও হবে। পুজোর রাতে কৃষ্ণনগরের সকল প্রজারা ভোগের প্রসাদও পাবে। খরচের ব্যাপারটা ভেবে দেখেছেন তো? নিশ্চয়ই ভেবে দেখেছি। আর গোপালের বুদ্ধিমতো প্রতি মাসে রাজকোষে কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি। ভারী আশ্চর্যের ব্যাপার তো, আপনি রাজকোষে টাকা জমালেন আর মন্ত্রী হয়ে আমি সেটা জানতে পারলাম না। তুমি জানলে তো দুদিনেই ওই টাকা ফুরুত করে দিতে। হ্যাঁ, মন্ত্রী মশাই যা হাত টান। খবরদার সভাকবি, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এ বাবা, রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি এমনি বললাম, দুষ্টু। শোনো, এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা। রাজপণ্ডিত, তোমার ওপর কিন্তু মায়ের পুজোর ভার। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, মায়ের পুজোর কোনো ত্রুটি হবে না। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা, আর পুজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্বে থাকবে গোপাল আর বিজ্ঞানী। রাজবৈদ্য, তুমি থাকবে মণ্ডপ সজ্জার দায়িত্বে। আর আমি কি সামলাবো? তুমি সামলাবে নিজেকে। বিদ্রুপ করছেন মহারাজ? আরে দূর, বিদ্রুপ করব কেন? তুমি আর আমি ঘুরে ঘুরে সব কিছু তদারকি করে বেড়াবো। হ্যাঁ, কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়ে যেও। বাবু, আরেকটু দি। দেবে? তা কি আছে তোমার এই বালতিতে? আগে পাঁঠা। তা কিরকম পাঠা? গাছ পাঠা নাকি মাঠ পাঠা? আগে মাঠ পাঁঠা। তাহলে দাও। আহা, করো কি? বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু। তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না। হ্যাঁ, পুরো বালতি পাঁঠা? এখন বয়স হয়েছে তাই, না হলে বলতাম গোটা পাঁঠাটাই বসিয়ে দিয়ে যাও। এই খবরদার বলছি, এত মাংস তুমি খাবে না। হ্যাঁ, বিরক্ত করো না গিন্নি, বিরক্ত করো না। ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না গিন্নি। তাই বলে এই বয়সে তুমি 1 বালতি পাঁঠার মাংস খাবে? হ্যাঁ, আহা, বাধা দিস না মা, বাধা দিস না। জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে, তাই খেতে দে। ব্যাস হয়ে গেল। শাস্ত্রে বলেছে শাশুড়ি মানে মা, তা মাতৃ আজ্ঞা কি অমান্য করা যায় গিন্নি? দাও ভাই, দাও, পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যাও। হ্যাঁ, খাও জামাইবাবু, খাও, পেট ভরে খাও। তোমার একমাত্র শ্যালকের বিয়ে বলে কথা। খাও। তবে শুধু সামনে কালী পুজো বলে আজকেই চলে যেতে হবে, না হলে আরো কটা দিন থেকে দেখিয়ে দিয়ে যেতাম ভোজ খাওয়া কাকে বলে। আজকেই চলে যেতে হবে? সে আবার কি? হ্যাঁ রে ভাই, হ্যাঁ,
আজকেই চলে যেতে হবে। রাজবাড়ির পুজো বলে কথা, মহারাজ ওর ওপর কত দায়িত্ব দিয়েছেন। কালী পুজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে। আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পুজো হয়, নরনারায়ণ সেবা হয়, আসিস কিন্তু। লোক মুখে শুনেছি বটে। নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে। হ্যাঁ, একেবারে ভাই ফোঁটা সেরে ফিরবি খন। হ্যাঁ ঠিক আছে, সে না হয় দেখা যাবে। ও জামাই বাবু, তুমি এখন খাও তো, খাও খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। খবর পাঠানো সত্ত্বেও ব্যাটার ছেলেদের এখনো দেখা নেই। এসে গেছি মন্ত্রী মশাই। এত দেরি করলি কেন? হ্যাঁ, দিন দিন সব লাট সাহেব বনে যাচ্ছিস না? লাট সাহেব কি খুব বড় কোনো সাহেব? হ্যাঁ, খুব বড় সাহেব। তাহলে নিশ্চয়ই তার খুব দাম। দাম তো বটেই। কি মজা! কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায়, আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায়। কি মজা, তাই না? আচ্ছা, এসে স্টক প্রক্রি করে যাবি নাকি কাজের কথা কিছু শুনবি? হ্যাঁ, সে তো শুনবই। কিরে ঘটা, শুনবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনবই তো। এবারে কাজটা কিন্তু খুব কঠিন। আচ্ছা, আজ অব্দি কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি? কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা। করতে পারলে কিন্তু মোটা বকশিস পাবি। এ তো আপনি বরাবরই বলেন, কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জোটে লবডঙ্কা। না না, এবারে আর সেসব কিছু হবে না। কাজ করবি, হাতে হাতে পয়সা পাবি। ঠিক আছে, বলুন বলুন, কি করতে হবে বলুন। বাবা, এ তো খুব ঝঞ্ঝাটের কাজ। ঝঞ্ঝাট তো বটে, তবে কষ্ট না করলে কে আর কেষ্ট পায় বল। যা যা, বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা সেরে ফেল দেখি। এই দুজনকে আজ খাবো। আরে বটকে রক্ত শুষে খাবো। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। এদের পকেটগুলো হাতরে দেখ, চাবিটা কোথায় রেখেছে। এই তো চাবি। চল তাড়াতাড়ি কোষাগারের দরজা খুলে কাজটা সেরে ফেলি। সব হয়েছে তোমার জন্য। আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। ওহ বাবা রে! আচ্ছা, এতে আমার দোষটা দেখলে কোথায়? মানছি ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো? বাবারে বাবা, বাবারে বাবা। ওহ ওহ, সারা রাত জাগার পর এখন কিন্তু বাড়ি গিয়েই ভাত বসাতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে রান্না করতে হবে না, ওই মুড়ি আর দই দিয়ে ফলার করব। এই মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে কারা যেন মাটি কোপাচ্ছে না? নেমে একবার দেখতে হচ্ছে। খবরদার গাড়ি থেকে নামবে না বলছি। কে কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি? হ্যাঁ, যেমন বসে আছো চুপটি করে বসে থাকো। মহারাজ 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 মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রোজকার মতো আজ সকালে কোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি কোষাগারের দরজা খোলা, আর গত রাতে রক্ষীরা কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি? চলো তো দেখি। দেখুন মহারাজ, দেখুন। যাও, শিগগিরই জল এনে এদের চোখে মুখে ছেটাও। সর্বনাশ! সিন্ধুক খালি,
ভেতরে কোনো টাকা পয়সাও নেই? সব টাকা তো আমি কালী পুজোর জন্য রেখে দিয়েছিলাম। কে নিয়ে গেল? হায় হায় হায়, এখন আমি কি করব? আমি কোথায়? ওরে হতভাগা, জ্ঞান হারিয়ে কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। দেখ দেখ দেখ, তোদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখ। মহারাজ, মহারাজ আপনি এসেছেন? এতদিন রাত জেগে কোষাগার পাহাড়ে দেবার কাজ করে আসছি মহারাজ, কিন্তু কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন ঘটেনি। রাত তখন গভীর, হঠাৎ দেখি সামনে দুটো ভূত। তারা বললো আমাদের ঘাড় মোটকে রক্ত চুষে খাবে। না, তারপর আর কিছু মনে নেই মহারাজ। এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে। এখন যে কি করে কালী পুজো হবে কে জানে। যাও যাও যাও, এক্ষুনি সব পারিষদদের খবর দাও, সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে। ও হ্যাঁ, আরেকবার গোপালের বাড়িও ঘুরে যাও। ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে এনো। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, ওঠো ওঠো ওঠো। কে? আমি রাজবাড়ির রক্ষী। কি ব্যাপার? কাল রাতে ভূত এসে রাজকোষ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে গো মহারাজ। মহারাজ তাই ডাকছেন, তাড়াতাড়ি চলে, এক্ষুনি চলো। সে কি, ভূতের চুরি? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা। বাবা, কি আশ্চর্যের কথা! ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল। যা, আচ্ছা, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আমরা তো সকলেই জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয়। হয়তো সেই রকম কোনো ভূত এসেছিল কাল রাতে। তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল, ঠিক আছে, কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে? হ্যাঁ, ভূতের তো আর টাকা পয়সার দরকার হয় না। আচ্ছা, ভূতে মানুষের ঘাড় মোটকে মেরে দেয় কেন? হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে। একেবারে ঠিক কথা। এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরনো আক্রোশ থেকেই ভূতেরা এই কাজ করেছে। বাজে কথা বলবেন না তো। ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ। আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত। ভূত বলে কিচ্ছু হয় না, এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল। হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে। হ্যাঁ, সত্যিই আছে। হ্যাঁ, তুমি প্রমাণ করে দিতে পারবে? পারবো মহারাজ। আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি, বহুবার আত্মাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছি। মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তা কোন প্রেতাত্মাকে নামিয়ে এনেছিলেন শুনি? বাবা, তিনি যে সে ব্যক্তি নন, তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই। জ্যাঠামশাই? তোমার নিজের জ্যাঠামশাই? হ্যাঁ মহারাজ, তিনি আমার নিজের জ্যাঠামশাই। আমার খুব অল্প বয়সে তিনি মারা গেলেও তার চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার। তাই নাকি? তা কিরকম দেখতে ছিলেন তিনি? কিরকম হবে? ওই সকলে যেমন হয়, তবে তবে একটু মোটা সোটা ছিলেন। এই আমার মতো মোটা? না না, তোমার মতো নয়, তোমার মতো নয়। তাহলে কার মতো? ওই অনেকটা কার মতো যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভোলা ময়রার মতো। তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন, তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে, মানুষের না ভূতে। খুব ভালো প্রস্তাব। মন্ত্রী মশাইয়ের জ্যাঠামশাই যখন, তখন নিশ্চয়ই ওই ভালো ভূতই হবেন। আর আমি শুনেছি ভালো ভূতেরা এইসব ব্যাপারে ওই জ্যান্ত মানুষকে সাহায্য করে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে কালী পুজোর আগেই আহ্বান করো তোমার জ্যাঠামশায়ের আত্মাকে। তার সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর। কিন্তু মহারাজ, বিদেহী আত্মার আগমনের জন্য একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয়। আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে। আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না। আর মাধ্যম? চিন্তা করবে না, আমি না হয় মাধ্যম হব। এই, আমরা লুকোলাম। নীলপুটি, ধর দেখি আমাদের। দেখলি তো? হ্যাঁ,
ওই মন্ত্রীমশাই এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল। ঠিক বলেছিস। তখন তো খুব উঁচু গলা করে বলল কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাব, কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না। বোঝো শনি, এই জন্যই না ওই মন্ত্রীমশাইয়ের কাজ করতে একেবারে ইচ্ছে করে না। ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতালাম, রাতের অন্ধকারে মাটি কুপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁতে রাখলাম। কোদাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল, অথচ এই হাতটাই আজ খালি। দূর, ভালো লাগে না। ঠিক আছে, কালী পুজোটা মিটতে দে, তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাঁড়ি ভেঙে দেব। এখন চল। কোথায়? এই একটা কাজের জন্য মন্ত্রী মশাই ডেকে পাঠিয়েছেন। আবার ওই মন্ত্রীর খপ্পরে পড়বি? না না, এবার আর খপ্পরে পড়বো না, আগে নগদ নারায়ণ, পরে কাজ। ও ওরা তাহলে ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতিয়েছে না? গোপাল দাদুকে ব্যাপারটা জানানো দরকার। বলিস কি রে গুলটি? তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে। তাই তো ভাবি ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপানো হচ্ছিল কেন? ঠিক আছে, ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে। তাই করো দাদু। তোদের কিন্তু একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে বলো, আমরা ঠিক করতে পারবো। খুব ভালো, তাহলে অন্য দিকগুলো একটু গুছিয়ে নিয়ে তোদের বলবো। এখন তোরা সব বাড়ি যা। কি গো গোপাল, কিছু কিনবে নাকি? না গো, কিছু কিনতে আসেনি, তোমাকে একটা কথা বলতে এসেছি। বলো বলো। না, এখানে প্রকাশ্যে এমন ভাবে বলা যাবে না, একটু আড়ালে বলতে হবে। চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি। কালই ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে, এমন ভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে। নেপথ্যের আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না। কি বলছো গোপাল? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না গো, এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নীচ কাজ উনি করলেন কিভাবে? তাই তো বলছি, যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে, না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে ভাই। ঠিক আছে ঠিক আছে, এই টাকা উদ্ধারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ, অং হিং ব্রিং ক্লিং ক্লিং ভূতং প্রেতং ব্রহ্মযাত্রী ফট। এসে যাও জ্যাঠামশাই ঝটপট। বাবা, কি মন্তরের ঘটা! ও জ্যাঠামশাই এসে গেছো? এখন বিজ্ঞানীর দেহে ভর করো। এবার বটা ভাঙা জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বললেই ব্যাস কেল্লা ফতে। বাবারে বাবারে, ও জ্যাঠামশাই এসেই যখন গেছো তখন কথা বলো, বিজ্ঞানীর মুখ দিয়ে বলো কে চুরি করেছিল বলো। ভুতুরে পরিবেশ তৈরি করার জন্যে বটা ঘটা আবার ধোঁয়া দিচ্ছে। বাহ বাহ, ব্যাটাদের বুদ্ধি আছে দেখছি। এসো জ্যাঠামশাই এসো, এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো। হতচ্ছাড়াদের বাড়াবাড়িটা একবার দেখেছো? বলেছিলাম জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বলতে, তা না একেবারে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। এ কি জ্যাঠামশাই, কোনো শরীরকে মাধ্যম না করে একেবারে সরাসরি চলে এলে যে। চলে এলাম রে, চলে এলাম। সামনে কালী পুজো, ভূত প্রেতরা এখন তো ওই সরাসরি লোকালয়ে চলে আসে। তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এ তো বড্ড বাড়াবাড়ি করছে, শেষে আবার ফেঁসে না যায়। তা এসেই যখন গেছো তখন বলো রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে? ভূতেই টাকা চুরি করেছে তো? হ্যাঁ, ভূতেই টাকা চুরি করেছে।
তবে তারা ওই আসল ভূত নয়, চুরি করেছে ওই ভূত সেজে আসা দুটো বদমাস। মানে? হ্যাঁ রে হ্যাঁ, তারা তোরই লোক রে শয়তান, ওটা আর ঘন্টা। এই এই এসব এসব কি বলছিস বটা? হ্যাঁ, তোকে কি আমি এই সব কথা বলতে বলেছিলাম? এই যে মুখ ফসকে এসব কি বলে ফেললাম? হ্যাঁ, কে বটা? এ তো আমাদের ভোলা ময়রা। ভোলা ময়রা? এবার চিনতে পারছেন? এসব হচ্ছেটা কি? হ্যাঁ, মন্ত্রী মশাই, আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। হ্যাঁ, এসব আমাকে ফাঁসাবার জন্য করা হচ্ছে। বল বটা বল, সত্যি কথা বল। সত্যি কথা বললে শাস্তি কিন্তু কম হবে। আমাদের কোনো দোষ নেই, যত নষ্টের গোড়াই মন্ত্রী। ওর কথাতেই ভূত সেজে আমরা কোথাকার থেকে ওই টাকা চুরি করেছিলাম। আমাদের কোনো দোষ নেই। আমার 12টাতে বেজে গেল। এবার ভালো ছেলের মতন বলে ফেলুন তো, টাকাগুলো কোথায় রেখেছেন? এবার এবার পাগল সেজে যাই, না হলে যার নিস্তার নেই। হ্যাঁ, জানি না, আমি জানি না। টাকা ফাঁকা আমি কিছু জানি না, কিছু না, কিছু না। জানেন না তো, কিন্তু আমি জানি আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে। মহারাজ, আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যাবে, আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে। গোপাল, তোমার জন্যই এবারও ধুমধাম করে মায়ের পুজো হবে। সকলে পেট পুড়ে মায়ের প্রসাদ খাবে। আমাদের কিন্তু পেট পুড়ে মন্ডা খাওয়াতে হবে মহারাজ। আরে তোরা আবার কোথা থেকে এলি? বারে গোপাল দাদুর কথা মতো ভুতুড়ে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জানলার ওপাশ থেকে ধোঁয়া দিচ্ছিলাম। আমিও যা করেছি সব ওই গোপালের কথায়। হ্যাঁ, গোপালই আমাকে ওই আড়াল থেকে বটা ঘটার উপর নজর রাখতে বলেছিল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। চলো চলো তাহলে সকলে এবার ফেরা যাক। আমাদের কি হবে মহারাজ? তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে। সেনাপতি, আজ তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রাখছি, ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে। খুব কঠিন প্রশ্ন মহারাজ। মন্ত্রী মশাই সহজ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রশ্নটা একটু ভেবে ঠিক করে যুক্তি দিয়ে বলতে হবে। যুক্তি দিয়ে বলতে হবে? না, তাহলে মন্ত্রী মশাই পারবেন না। কেন পারবো না? আপনার তো কোনো যুক্তি তর্কের উপর লাগাম নেই মন্ত্রী মশাই। দেখছেন মহারাজ, গোপাল কেমন আমার পিছনে লাগছে। মাঝে মাঝে ভাবি তোমায় কেন আমি মন্ত্রী করেছিলাম। আচ্ছা, তুমি বাচ্চা ছেলের মতো বায়না করছো কেন বলো তো? রসিকতার জবাবে রসিকতা করতে পারছো না? মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। আপনার সাথে আমার এই অম্লমধুর সম্পর্কটা বেঁচে থাকুক। নিন মহারাজ, শুরু করুন আপনার প্রশ্নমালা। প্রশ্নমালা নয়, মাত্র একটা প্রশ্ন। পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে বল। এটা খুব সহজ প্রশ্ন মহারাজ, এর উত্তর আমার জিভের একদম ডগায় আছে। বাবা, মন্ত্রীমশাইয়ের জিভের ডগা ভরে আছে উত্তরে। গোপাল, এবার সামাল দাও, হচ্ছ তুমি নড়বড়ে। বলো মন্ত্রী, পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? আপনার আর মহারানীর জুটি মহারাজ। ব্যাস, মহারাজকে তেল দেওয়া শুরু হয়ে গেল। তাই নাকি? বাবা, এটা না হয় হলো, কিন্তু আমাদের জুটিটাই যে শ্রেষ্ঠ জুটি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দাও। মহারাজ, কিছু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, ওটা আবেগ দিয়ে বুঝতে হয়। আর মহারাজ, আবেগের কাছে যুক্তি চিরকাল হেরে যায়। বাবা, দারুণ বলেছে তো গোপাল। দেখো দেখো দেখো, মন্ত্রী কি সুন্দরভাবে বুঝিয়ে দিল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমি আর তোমাদের রানীমা। তুমি কি বলো? মহারাজ, আপনি আর রানীমার জুটি ভালো জুটি, কিন্তু সেরা জুটি নয়।
দেখুন মহারাজ, আপনার গোপাল আবেগ মানে না, আপনাকে আর রানীমাকে অপমান করলো। মন্ত্রীমশাই, আমি জন্ম থেকেই ঠোঁট কাটা, স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি। আপনার কোথায় মনে হলো যে আমি মহারাজ আর রানীমাকে অপমান করলাম? আমি যেটা সত্য সেটা বলেছি। কি সত্য গোপাল, যে আমার আর তোমাদের রানীমার জুটি সেরা নয়? না মহারাজ, সেরা নয়। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি এই রাজসভায় আসবে না, তোমায় বরখাস্ত করলাম। এই তো এতদিন পর আমার অভীষ্ট সিদ্ধ হলো, গোপালের চাকরি গেল। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। শুধু যাবার আগে রানীমার সাথে একটু দেখা করতে পারি কি? না, যাকে তুমি সেরা বলে মনে করো না তার কাছে যাবার কোনো অধিকারই তোমার নেই। গোপাল, এই বাইরে যাওয়ার রাস্তাটা এই দিকে। এতদিন ধরে রাজসভায় আসছি যাচ্ছি, রাজসভায় প্রবেশ পথ আর বাইরে যাবার পথ আমার মনে আছে মন্ত্রী মশাই। আমি আসি। প্রণাম মহারাজ। প্রণাম সব সভাসদগণ। কাল থেকে তোমাদের সাথে আর দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো। আমি আসি। ওহ বাবা, এ আপনার খুব ভুল একটা কাজ মহারাজ। তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো রানী? গোপাল আমাদের সরাসরি অপমান করলো, আর তুমি সেই গোপালের হয়ে কথা বলছো। কিসের অপমান মহারাজ? হ্যাঁ, অন্যায় বলেনি। গোপাল তার রাজ্যের রাজা রানীকে অপমান করেছে, তাদের ছোট করেছে। এটা তোমার কাছে সহ্যের হতে পারে, কিন্তু আমার কাছে নয়। একদিন ঠিক গোপালের জবাব দেবে মহারাজ। আমি আপনাকে বলে দিলাম, আমি এ সম্পর্কে আর একটাও কথা আপনাকে বলবো না। আপনি ঠিক বুঝবেন। আশ্চর্য, তুমি এগুলো শুয়ে আছো? তুমি রাজসভায় যাবে না? না, আমার চাকরিটা গেছে। তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি? শোনো গিন্নি, আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে এনেছি তখন তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার। চাকরি গেছে তো কি হয়েছে? আমার পুরাতন পেশা, সেটা তো আমি জানি গিন্নি। আমি আবার নতুন করে আমার পুরনো পেশায় ফিরে যাব। তোমার চাকরিটা কেন গেল সেটা জানতে পারি কি? সে এক বড় গল্প গিন্নি, সময় সুযোগ পেলেই আমি বলবো খন। এই মুহূর্তে শুধু এইটুকু মনে রাখো, আমার চাকরি গেছে স্পষ্ট কথা বলার জন্য। এই কাল রাত থেকে দেখছি তুমি খুব ফুরফুরে মেজাজে আছো। কি হয়েছে গো? আমার জাত শত্রু রাজসভা থেকে বিদায় নিয়েছে। গোপাল? ও ছাড়া কে আমার শত্রু আছে? সব সময় আমার পাকা ধানে মই দেবেই দেবে। ব্যাস, কাল পড়ে গেছে ফাঁপড়ে, নিজের অস্ত্রে নিজেই বধ। ঘটনাটা শুনি। কাল মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সেরা জুটি কে? এটা খুব সহজ প্রশ্ন। তোমার আমার জুটিটাই হচ্ছে সেরা জুটি। কি তাই না গো? বলো বলো, বলো না। না না, উত্তরটা ঠিক হয়নি। উত্তরটা হলো মহারাজ আর রানীমার জুটি। ও, তার মানে তোমার জুটি হিসেবে আমি বেমানান? ঠিক আছে, তুমি থাকো তোমার মহারাজ আর রানীমাকে নিয়ে। আমি আজই বাপের বাড়ি যাব। যতক্ষণ না তুমি বলবে তোমার আমার জুটি সর্বশ্রেষ্ঠ জুটি, ততক্ষণ তোমার সঙ্গে আমার আন্দোলন চলবে। মানে? এই যে, তার মানে হলো আমার কাছ থেকে তুমি কোনো সহযোগিতা পাবে না। আমি চললাম। তোমার এই ঠোঁট কাটা স্বভাবটা যাবে না। কি দরকার ছিল ওই কথাটা বলার? সুখে থাকতে ভূত দেখিল, এটা শুনেছিলাম। তোমাকে দেখে বুঝলাম যে হ্যাঁ, সুখে থাকতে কাউকে কাউকে সত্যি ভূত দেখি। গিন্নি, একদম চিন্তা করো না, মহারাজের ভুল ভাঙবেই, মানে ভাঙিয়েই ছাড়বো। ওই মন্ত্রী মশাই যতই কলকাঠি নাড়ুক না কেন, জয় আমার হবেই। শুধু সময়ের অপেক্ষা। আমার নামও গোপাল ভাঁড়। কয়েকদিন চুল দাড়ি কাটি। কোথায় বসবে? মহারাজের নাকের ডগায়, রাজবাড়ির বাইরে।
সস্তায় চুল দাড়ি কেটে যান, সাথে দলাই মালাই বিনামূল্যে। কি গোপাল, তুমি হাল ছেড়ে দিলে নাকি? বিজ্ঞানী, সহজে হাল ছাড়া আমার ধাতে নেই, সেটা তো তুমি জানো। আমি শুধু অপেক্ষায় আছি। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, রাজসভার ঘটনা আমাকে জানিও। কোনো বিপদ এলে কিংবা মহারাজের কোনো সংকট এলে আমি যেন মহারাজের পাশে দাঁড়াতে পারি। অবশ্যই গোপাল, আমি আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান তুমি করবে। ও গোপাল, তুমি আবার পুরনো পেশায় ফিরে এলে? সত্য কথা বলার অপরাধে চাকরি গেছে, পেটটাকে তো দেখতে হবে, তাই আবার পুরনো পেশায় ফিরে এলাম। দাও দেখি, দাড়িটা ভালো করে কেটে দাও তো, মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্যে। দাও দাও দাও, ভালো করে কেটে দাও দেখি। এই তো গোপালের দুর্দশা শুরু হয়ে গেছে। না, ওকে আরো কষ্ট দিতে হবে। মহারাজকে গিয়ে সব বলি। এটা গোপালের কিরকম শয়তানি দেখুন মহারাজ। কেন কেন কেন, আবার কি করলো গোপাল? গোপাল রাজবাড়ির ঠিক সামনে নাপিতগিরি করতে বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আরে কিছু তো একটা করতে হবে, নইলে খাবে কি? এটা তো আপনার মহানুভবতা মহারাজ, কিন্তু এর বিপদের দিকটা তো আপনি দেখতে পাচ্ছেন না। বিপদের দিক সেটা আবার কি? আপনার নাকের ডগায় বসে এটা প্রমাণ করতে চাইছে যে মহারাজ কত বড় নিষ্ঠুর। বরখাস্ত করে দিয়েছেন, ওটা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে। হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। ভাবুন ভাবুন মহারাজ ভাবুন, আপনি খুব সহজ সরল লোক, মনে কোনো গরল নেই, কিন্তু আপনার গোপাল কিন্তু খুব জটিল। গোপাল রাজবাড়ির বাইরে বসে এক তীরে দুই শিকার করছে। এক তীরে দুই শিকার মানে? এক, আপনাকে রাজ্যবাসীর কাছে ছোট করা, আর আরেকদিকে রাজ্যবাসীকে বলা, দেখেছো মহারাজ আমাকে বরখাস্ত করলে কি হবে, আমি মহারাজের নাকের ডগায় বসে ঠিক কাজ করে যাব, মহারাজ আমার কিচ্ছু করতে পারবেন না। ঠিক ঠিক, এটা তো আমি ভেবেই দেখিনি, তুমি আমার চোখ খুলে দিলে মন্ত্রী। মহারাজ, আমার কাজই হলো আপনাকে সুপরামর্শ দেওয়া। এখন আমার কি করা উচিত? এক্ষুনি পেয়াদা পাঠিয়ে গোপালকে ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে প্রহরী। মহারাজ, একটু ঠান্ডা মাথায় বিচার করলে হয় না? গোপালের ব্যবহারে মাথা গরম হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ঠান্ডা মাথায় বিচার করার কথা? না না, মন্ত্রী যা বলেছে সেটাই করতে হবে। আমার নাকের ডগায় বসে আমাকে অপমান করা, বার করছি। প্রহরী, যাও যাও, গোপালকে বলো এখানে আসতে, বলো মহারাজ ডেকেছেন। যথাজ্ঞা মহারাজ। আহ, কি আরাম গোপালের পিছনে লাগতে। কতদিন বাদে এই মুহূর্তটা এলো। কে গোপালের পিছনে লেগে খুব মজা না? এই কারণে তোমার গিন্নি তো সকালে বাপের বাড়ি গেছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি হলো? না না, কিছু না মহারাজ, কিছু না, মাথায় খুব চাপ পড়েছে। গোপাল দাদা, তোমাকে মহারাজ ভেতরে ডাকছে। এখন খুব কাজের সময়, দেখছো তো প্রহরী কত লোক বসে আছে, এদের সবাইকে ক্ষৌর কর্ম করে তারপর যাব। ঠিক আছে। মন্ত্রীমশাই মহারাজের কানে কি লাগিয়েছে কে জানে? দেখুন মহারাজ, গোপালের আস্পর্ধা আপনাকে অপমান করলো। কি পণ্ডিত বলো, এটা অপমান নয়? অবশ্যই অপমান। ঠিক আছে, গোপালকে আসতে হবে না, আমি গোপালের কাছে যাব, ওর নাপিতগিরি আমি বন্ধ করব। এই তো মহারাজ খেপেছেন, আজ আর গোপালের রক্ষে নেই। কি হে, আবার গোপালের পিছনে কাঠি করতে যাচ্ছ? তোমার ঘরটা আগে সামলাও। তোমার গিন্নি কিন্তু তোমাকে ছেড়ে বাপের বাড়ি গেছে। হ্যাঁ, তুমি থামো তো, বারে বারে কেন মনে করাচ্ছ? কি হলো মন্ত্রী মশাই, কার সাথে কথা বলছেন? ও ও, না কিছু না কিছু না, চলো গোপাল বধ পালা দেখি। ভাই, তোমার দাড়ি কামানো শেষ, এবার আয়নাতে দেখো, মাছি বসলে পিছলে যাবে।
আসুন মহারাজ, আপনার চুল না দাড়ি? আমার চুলও কাটতে হবে না আর দাড়িও কাটতে হবে না। তাহলে নখ কাটতে হবে? সে ব্যবস্থাও আছে, হাত পায়ের নখ কেটে দেব, 4টি মোহর নেব। থামো, তোমার গিন্নি কিন্তু বাপের বাড়ি। তুমি থামো, আমি জানি আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এটা আর মনে করাতে হবে না। মন্ত্রী, তুমি কাকে কি বলছো? ও চাপ যাচ্ছে। মন্ত্রী, ব্যাপারটা আমি পরে দেখছি, তুমি এখন বলো তো এখানে তুমি কি করছো? আগে মহারাজ, আমি তো যাতে পরামানিক, আমার কাজ চুল দাড়ি কাটা, তাই কাজ চলে যাবার পর গ্রাসাচ্ছাদনের জন্য আমাকে আমার পূর্ব পেশায় ফিরে যেতে হয়েছে মহারাজ। আমি এখানে আমার ব্যবসা করছি। শোনো, এখানে চুল দাড়ি কাটা যাবে না, তুমি অন্য জায়গা দেখো। কাল যদি তোমাকে এখানে দেখি এর ফল ভালো হবে না, এটা কিন্তু আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি তাহলে আজ আসি। আপদ দূর হলো। সব সময় মনে রেখো, তোমার গিন্নিও দূর আপদ। আমরা এসে গেছি গোপাল দাদু, বলো কি করতে হবে? আরে তোরাও এসে গেছিস। শোন, কাল বাদে পরশু পূর্ণিমা, মহারাজ আর রানীমা যুগলে পুজো দিতে আসবে। সেই দিনে আমাদের একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদু। বলছি, তার আগে কিছু পেটে দিয়ে নে, তোদের দিদার ডালের বড়া ভাজছে। তোফা তোফা। এটা কি শুনছি মহারাজ, আপনি গোপালের ব্যবসাও বন্ধ করে দিয়েছেন? তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তো রানী। আপনাদের যেন কি নিয়ে তর্ক ছিল মহারাজ? শ্রেষ্ঠ জুটি কে সেটা যুক্তি দিয়ে বিচার করে বলতে হবে, তাই তো? হ্যাঁ, মন্ত্রী বলেছে এখানে যুক্তি বাদ দিয়ে আবেগ দিয়ে দেখতে। সেখানে মন্ত্রীর কথা মতো তোমার আর আমার জুটি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জুটি তখনই হয় যখন একে অপরের পরিপূরক হয়। সত্যি কি আমরা একে অপরের পরিপূরক মহারাজ? ব্যাপারটা একটু ভাববেন মহারাজ। বুঝলি তো আমাদের কি করতে হবে? বুঝেছি। এটা দারুণ ভেবেছে গোপাল দাদু। রানীমা যদি রাজি না হয়? রানীমাকে বুঝিয়ে বললেই রানীমা রাজি হবেন গিন্নি। আজ রাতে আমি রানীমার সাথে দেখা করে পুরো বিষয়টা বলবো। আমার ধারণা রানীমা আমার কথা ফেলতে পারবেন না। প্রণাম রানীমা। বলো গোপাল, তোমার কি বলার আছে বলো। কথাটা গোপনীয়। তুমি দাসীর সামনে স্বচ্ছন্দে বলতে পারো, ও আমার খুব বিশ্বাসী। ঠিক আছে রানীমা। বুঝলাম, আমি তোমার এই প্রস্তাবে রাজি গোপাল, আর আমার সাথে আমার এই বিশ্বাসী দাসীও থাকবে। কি দাসী? রাজ্যে শুভ হয় এমন কাজে আমি সব সময় থাকবো রানীমা। তাহলে ওই কথাই থাকলো, কাল বাদে পরশু সকালে মন্দিরে। আমার বানর সেনা, যুদ্ধের জন্য তোরা প্রস্তুত তো? একেবারে প্রস্তুত। আমাদের তো কাল থেকে চোখে ঘুমই নেই, কি যে উত্তেজনা হচ্ছে। সবার আসার সময় হয়ে গেছে, তোরা সব লুকিয়ে পড়। তোদের কাজ কি আর নিশ্চয় মনে করাতে হবে না? মনে আছে, এখানে যারা জুতো খুলবে তাদের এক পাটি করে জুতো আমরা তুলে দিয়ে চলে যাবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ আর খুঁজে পাবে না। ঠিক আছে, যা তুই এবার লুকিয়ে পড়। আমি একটু দূরে যাচ্ছি, মহারাজ আসছেন দেখতে পাচ্ছি, আমি যাই। মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করব, অনেকক্ষণ থেকে মনে প্রশ্নটা এসেছে। বলো বিজ্ঞানী, কি জানতে চাও? মহারানী, মানে আমাদের রানীমা এলেন না কেন? রানীর শরীরটা তো খারাপ, তাই উনি পরে আসবেন বলেছেন। তার মানে দাম্পত্য কলহ? বাঁচলাম। তার মানে এক যাত্রায় পৃথক ফল হয়নি। বেল পাকলে কাকের কি? রানীমা তো ছেড়ে চলে যাননি তোমার গিন্নির মতো। ও, আমাকে আর পাগল করো না। কে আপনাকে পাগল করে মন্ত্রী মশাই? আমরা সবাই জানতে চাই। আসলে ওই মন্ত্রীর গিন্নি বাপের বাড়ি গেছে তো, তাই মন্ত্রীর খুব চাপ। এসো এসো, ভগবানের কাছে চাপ মুক্ত হয়ে থাকার উপায় চেয়ে নেব। না, চলো এখন এখানে জুতো খুলে রাখি। এই বস্তার মধ্যে এক পাটি করে সবার জুতো ভরে নেই, তাড়াতাড়ি। এবার চোখ।
আসুন আসুন রানীমা। তোমার আগের কাজ হয়ে গেছে তো? ও তো আমার বানর সেনা করছে, এতক্ষণে ওরা করে ফেলেছে। পরের কাজগুলো করো, আমি সোজা তোমার বাড়িতে গিয়ে স্বেচ্ছাবন্দী হচ্ছি। আমার যে কি সৌভাগ্য রানীমা, কি বলবো, কি যে আনন্দ হচ্ছে। আমার ভাঙা ঘরে আমার মা রাঙা পায়ে ঘর আলো করতে এলেন। আমি এগোলাম। ঠিক আছে রানীমা। কি আমার আরেক পাটি জুতো কোথায়? আমারও এক পাটি জুতো নেই, আমার বাম পা। আমারও ডান পা নেই, ভালো লাগে না ছাই। এই গোপাল, জুতো দেখেছো? কার জুতো মহারাজ? আরে আমার জুতো, আমার ডান পায়ের এক পাটি জুতো নেই যে। আগে আমার তো কোনো পায়েই জুতো নেই মহারাজ, চাকরি বাকরিও নেই। আগে তো পেটটা বোঝাতে হবে, পেট বুঝলে তবে তো পায়ের দিকে নজর দেব। বোঝার কথা বলো না, তুমি জানো না, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? এ কি জ্বালা, খালি পায়ে হাঁটলে যে পায়ে পড়বে ছালা, এ তো মহা জ্বালা। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। তো তোমার আবার কি সর্বনাশ হলো? মহারাজ, রানীমাকে কে বা কারা অপহরণ করেছে। কি কে করেছে? কি যে সব হচ্ছে! এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন। কোথায় যাব, কিভাবে যাব? আমাদের কে বা কারা জুতো চুরি করে নিয়েছে। মন্দিরে আসবো বলে তো পায়ে হেঁটে এসেছি, এখন খালি পায়ে যে কোথায় যাই? ও মন্ত্রী, আরে ও মন্ত্রী, কি করবো এখন? রানীমাকে অপহরণ করেছে মহারাজ, আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন এখনো? ভাবছি কি আর সাধে, যা করুম রাস্তা, পায়ে তো ফসকা পড়ে যাবে। আচ্ছা, কোথাও কি এক পাটি জুতো কিনতে পাওয়া যাবে না? কোনো দোকানে তো এক পাটি জুতো বিক্রি হয় না মহারাজ। তাহলে কি করব, কি করে খুঁজবো? এ রানী, হায় হায় হায়। আপনারা এখানে হাত পা ছড়িয়ে কাঁদুন, রানীমাকে আমি খালি পায়ে খুঁজতে যাব। একটা কথা বুঝলাম মহারাজ, রানীমার আপনি সেরা জুটি নয়। হ্যাঁ, কি বললে? যেটা আপনি শুনলেন, রানীমাকে খুঁজতে গিয়ে আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন, কই রানীমার কথা তো ভাবছেন না। রানীমা আপনার জুটি নয় মহারাজ। গোপাল, তুমি সত্যি বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। রানীকে কোথায় পাবো বলো তো? আমি অভয় দিলে একটা কথা বলি মহারাজ। দিলাম, অভয় দিলাম। বলো তুমি, বলো। রানীমা আমার ঘরে আছেন, তিনি স্ব ইচ্ছায় আমার বাড়ি গেছেন, শুধু আপনাকে একটা শিক্ষা দেবার জন্য। হ্যাঁ, তাহলে জুতো চুরি তোমার কাজ? হ্যাঁ। দেখুন মহারাজ, গোপাল কিন্তু নিজের মুখে স্বীকার করছে। তুমি থামো তো, খাওয়ালি চুক্তি খাওয়া। গোপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি রানীর কাছে আমাকে নিয়ে চলো আগে। দাঁড়ান মহারাজ, আগে আপনাদের জুতোগুলো চলে আসুক। কই রে আমার বানর সেনারা, নিয়ে আয় জুতোর ব্যাগটা নিয়ে আয়। রানীমা, আমাদের না আপনার ওই রঙা পায়ে চিরকাল রেখে দেবেন। পায়ে কেন থাকবে, তোমরা আমার বুকের ভেতরে আছো। কই গো রানী, তুমি আমায় আচ্ছা ধোঁকা দিলে। তুমি এখানে, আর আমি তোমার অপহরণের কথা শুনে কি যে উৎকণ্ঠায় ছিলাম। গোপাল আমায় খুব শিক্ষা দিয়েছে। তাহলে প্রমাণ হলো তো সেরা জুটিকে? প্রমাণ হলো মানে আর কোনোদিনই ভুল হবে না। গোপাল, তুমি আজ থেকে আবার বহাল হলে। আর মন্ত্রী ষড়যন্ত্রী, তোমাকে নিয়ে যে কি করব। আমি তো মরমে মরে আছি, মরা মেরে আর কি করবেন মহারাজ? ভুল আমারও হয়েছে, তোমার আমার জুটিও সেরা জুটি নয়, আমাকে ক্ষমা করে দাও। যাক, পুনর্মিলন হলো। এই পুনর্মিলন উপলক্ষে আজ মহাভোজ হবে। গোপাল গিন্নি রাঁধবে আর আমরা বসে খাবো। সে কি একা গোপালগিন্নি রাঁধবে কেন? আমরা সবাই হাত লাগাবো, এটা আমাদের চড়ুই ভাতি। বলেন সভাকবি, সব ভালো যার শেষ ভালো তার। হলো হাসি, মুখের ছবি। তাহলে মোদ্দা কথা কি হলো? দুটো পাটি জুতোই হলো একে অপরের পরিপূরক, সেরা জুটি। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।